আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের আইসিটি ক্লাসে। আজকের ক্লাসটি আমরা একই সাথে পেইড ব্যাচের শিক্ষার্থীদের সাথে ফেসবুকে সবার সাথেই করব ইনশাল্লাহ। আশা করি সম্পূর্ণ ক্লাসেই তোমাদেরকে সাথে পাবো। আমরা আইসিটিতে একদমই শেষে চলে এসেছি, অন্যান্য কোর্সগুলো শেষই হয়ে গিয়েছে। আইসিটির সর্বশেষ চ্যাপ্টার আমরা পড়ছি প্রোগ্রামিং ভাষা, এটা পঞ্চম অধ্যায়। এবং প্রোগ্রামিং ভাষার উপর আমরা 4টা লেকচার করব তোমাদেরকে বলেছিলাম, এবং আজকে হচ্ছে দ্বিতীয় লেকচার, এবং আগামীকাল 2টা লেকচার হয়েই আগামীকালের মধ্যেই আমাদের আইসিটি চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে প্রথম যে লেকচারটা ছিল আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করি। প্রথম লেকচারে আমরা কি পড়েছিলাম? প্রথম লেকচারে আমরা পড়েছিলাম অধিকাংশ থিওরিক্যাল যে বিষয়গুলো সেগুলা, যেমন বিভিন্ন স্তরের ভাষা, সেগুলোর ব্যাখ্যা, বা আমরা যখন হচ্ছে ফ্লো চার্ট তৈরি করব, বা আমরা যেখান থেকে যখন আমরা লিখবো, অ্যালগরিদম লিখবো, বা সি প্রোগ্রাম লিখবো, এই সব কিছু যা ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন যা যা পড়তে হয় সেই সব কিছুই পড়ানো হয়েছে। আশা করি তোমরা যারা প্রিভিয়াস ক্লাসটা করেছো তোমরা সাথে সাথে পড়ে ফেলেছো এই বিষয়গুলো, এবং ওইটা পড়ার ফলে আজকের এই ক্লাসগুলো সহজ হবে, দেখবে তোমরা অনেক কিছু সহজে ধরতে পারছো। এবং আজকের ক্লাসটা আমরা কতটুকু শিখবো? আজকের ক্লাসে আমরা দেখো যে তোমাদের যে প্রোগ্রাম আছে, আমাদের এখানে প্রোগ্রাম তো দুই ধরনের। এক ধরনের প্রোগ্রাম হচ্ছে সিস্টেম প্রোগ্রাম, আরেক ধরনের প্রোগ্রাম হচ্ছে সরি, ফ্লোচার্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তো আমরা যে হচ্ছে ফ্লোচার্ট গুলো মূলত পড়বো সেটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। এবং দেখো এইগুলোর আবার 4টা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে কন্ডিশনাল, একটা হচ্ছে লুপ, আর একটা হচ্ছে জাম্প। তো জাম্প তোমাদের যেহেতু সিলেবাসে নাই আমরা এটা পড়বো না, বাকি যে 3টা আছে সেটা পড়বো। তার মধ্যে লুপ আজকে না, লুপ হচ্ছে নেক্সট ক্লাসে, 3 নম্বর 4 নম্বর ক্লাসে লুপ, সর্বশেষ ক্লাসে। এবং আজকের ক্লাসে যেটা হবে, বাকি যে 2টা আছে, লিনিয়ার এবং কন্ডিশনাল, এই দুইটার আমরা অ্যালগরিদম দেখব, ফ্লো চার্ট দেখব পুরাটা। ঠিক আছে, এই দুইটার আমরা একদম পুরাটা দেখব, এবং দেখার পর সি প্রোগ্রামের আগ পর্যন্ত যাব। ঠিক আছে, সি প্রোগ্রামের ধারণা দিব আজকে, এবং জাস্ট একটা সি প্রোগ্রাম করেও দেখাবো। আর নেক্সট যে ক্লাসগুলো হবে, সেই 3 নম্বর ক্লাসে হবে কি, এই দুইটার কমপ্লিট সি প্রোগ্রাম শেখানো হবে। আর আজকে হচ্ছে ফ্লো চার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রামের কিছুটা। নেক্সট 3 নম্বর ক্লাসে যেটা হবে, পুরা সি প্রোগ্রাম পড়ানো হবে। আর 4 নম্বর ক্লাসে যেটা হবে, পুরা লুপ পড়ানো হবে, হয়ে আমাদের 4টা ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো এখানে লেখা অ্যালগরিদম, স্লাইডে খুবই কম লেখা থাকবে, অধিকাংশই আমাকে লিখতে হবে, কারণ এখানে অধিকাংশই হচ্ছে তোমার কি মানে এমন বিষয় যেগুলো লিখে না দেখালে তোমরা আসলে বুঝতে পারবে না, যে কারণে অধিকাংশই আমাকে লিখতে হবে। তো এখানে বলছে দেখো, ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করাকে অ্যালগরিদম বলে। এখন একটা বিষয় তোমাকে আমি বলি, দেখো যে তোমাকে আমি বললাম পানি আনো, ঠিক আছে, তোমাকে আমি বললাম পানি আনো। তো তুমি কি করবা? নিশ্চয়ই হচ্ছে প্রথমে একটা গ্লাস খুঁজবা, যে একটা গ্লাস নিলা, পানি নেওয়ার জন্য গ্লাস নিতে হবে। তারপর গ্লাসটা নিয়ে কি করলা, ওয়াটার ফিল্টারের কাছে গেলা, বা হচ্ছে আহ, কোনো পাত্রে পানি থাকলে সেই পাত্রের কাছে গেলা, সেখান থেকে পানি ঢাললা, ঢেলে আমার কাছে নিয়ে আসলা। আবার কোন ধরনের পানি নিতে হবে, যেহেতু পানি আনার কথা বলছে যেন নিশ্চয়ই আমি পানিটা পান করব, বিশুদ্ধ পানি আনতে হবে, পরিষ্কার পাত্রে আনতে হবে, সেটা তোমার মাথায় আছে। এটা হচ্ছে আমাদের কি মানে হিউম্যান ব্রেইন, আমাদের সিপিইউ, ঠিক আছে, আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমাদের মাথা তো একটা কম্পিউটার, তাই না? এটা অটো সে বুঝতে পারে, আমি যখন তোমাকে বলছি পানি আনো, এই সব বিষয় তুমি বুঝতে পারছো, কিন্তু কম্পিউটার এগুলো বুঝতে পারে না। বা কম্পিউটারকে যদি তুমি বলো পানি আনো, সে চুপচাপ বসেই থাকবে, কিছুই করবে না। তার মানে তোমাকে কি করতে হবে? প্রথমে বলতে হবে কম্পিউটারকে স্টার্ট হও, মানে স্টার্ট করতে হবে কম্পিউটারকে। আচ্ছা, স্টার্ট হলো। তারপর তুমি কি বলবা, যে একটা গ্লাস নাও। আচ্ছা ঠিক আছে, গ্লাস নেওয়ার পরে তুমি বলবা যে ওই যেই পাত্রে পানি আছে সেই পাত্রের কাছে যাও। ঠিক আছে, সেখানে গেল। সেই পাত্রের কাছে গিয়ে বলতে হবে কি, পাত্র থেকে গ্লাসে পানি ঢালো। ঠিক আছে, গ্লাসে পানি ঢাললো। তারপর কি হলো, পানিটা নিয়ে আসো। তারপর পানিটা নিয়ে আসলো, আমাকে দাও, তারপর আমাকে দিবে। মানে তারপর বলবে স্টপ, থেমে যাও। ঠিক আছে, নাহলে কিন্তু সে দাঁড়িয়েই থাকবে হচ্ছে ওই নিয়ে, মানে সে ভাববে যে আবারও পানি আনতে হবে, আবারও পানি আনতে হবে। তো এই যে প্রত্যেকটা ধাপ, এই প্রত্যেকটা ধাপ কি করতে হয়, কম্পিউটারকে বলে দিতে হয়। যদি না বলা হয় তাহলে কি হয়, কম্পিউটার ফাংশন করতে পারে না। তাহলে আমাদের হিউম্যান ব্রেন কি, এই যে শুধু পানি আনো এতটুকু বললেই হয়ে যাচ্ছে, বাট কম্পিউটারের বিষয়টা কি হয়, কম্পিউটারে যেটা হয়, ধাপে ধাপে সবকিছু বলতে হয়। ধাপে ধাপে সবকিছু বলতে হয়, আর এই যে ধাপে ধাপে সবকিছু বলা বা কমান্ড দেওয়া, সেটাই হচ্ছে অ্যালগরিদম। ফাইন। আচ্ছা, এখন এই যে ধাপে ধাপে বলা হবে, এটা যদি আমার ভাষায় বলি, আমি যদি কম্পিউটারকে বলি পানি আনো, কম্পিউটার কি পানি আনবে? আমার এই ভাষা কি কম্পিউটার বোঝে? বোঝে না তো। কম্পিউটার ফাংশন করে কিভাবে? প্রোগ্রামিং ভাষার মাধ্যমে, তাই না? অর্থাৎ কম্পিউটার যেই ভাষাতে প্রোগ্রাম করা হয়েছে সেই ভাষার মাধ্যমে বোঝে, অন্য কোনো ভাষাতে বোঝে না। আচ্ছা, তাহলে আমাদের এই যে চ্যাপ্টারটা প্রোগ্রামিং ভাষা, এই চ্যাপ্টারটা এখানে যে প্রোগ্রামিং গুলো করা হয়, সবগুলোই হচ্ছে কি প্রোগ্রামে? সি প্রোগ্রামে। অর্থাৎ দেখো অনেক প্রোগ্রামিং ভাষা আছে। তোমাদের দেখো টেলিগ্রামে একটা চার্ট দিয়ে দিয়েছি 6টা প্রজন্মের বিভিন্ন ভাষা।
তো আমরা যদি হচ্ছে সব ভাষা শিখতে যাই তাহলে তো আমাদের একদম মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া লাগবে। তো আমাদের আইসিটি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করবে না, আমাদের জাস্ট একটা ভাষা সম্পর্কে ধারণা দিবে, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা। এবং সেটা এমন ভাবে ধারণা দিবে যে তোমাকে একদম বিস্তর সবকিছু না, যে একদম ওয়েব ডেভেলপমেন্ট করার মতো পর্যায়ে না, একদমই বেসিক যে বিষয়গুলো, জাস্ট একটা হচ্ছে ফর্মুলা কিভাবে সলভ করতে হয়, হ্যাঁ, বা একটা ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়, জাস্ট এই সব বিষয়গুলো। ঠিক আছে, যে 2022 সাল এটা লিপিয়ার নাকি লিপিয়ার না, এই সব বিষয়গুলো কিভাবে সলভ করা যায়, জাস্ট এতটুকু, এর বেশি কিছু না। আচ্ছা, তাহলে এই যে ধাপে ধাপে যে সলভ করার যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যালগরিদম। এখন দেখো তোমরা প্রথমে আমাদের কি করতে হয়, প্রথমে দেখতে হয় হচ্ছে অ্যালগরিদম, তারপর ফ্লোচার্ট, সেখান থেকে হচ্ছে প্রোগ্রামিং। আচ্ছা, তো এখানে দেখো যে অ্যালগরিদমের কথা বললাম, তো আমরা ফ্লোচার্ট থেকে যেহেতু এটা যেহেতু ধাপে 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 কেমন, ধরো যে স্টেপ 1, এখানে তুমি লিখবা স্টেপ 2, তারপর 2 নম্বর যে কমান্ডটা হবে সেটা লিখবা, তারপর হচ্ছে স্টেপ 3, 3 নম্বর যে কমান্ড সেটা, তারপর হচ্ছে স্টেপ 4, 4 নম্বর যে কমান্ড যেটা সেটা। আচ্ছা, এইভাবে লেখাটা হবে। এবং এই যে অ্যালগরিদম, অ্যালগরিদম থেকে আমরা কি করি, অ্যালগরিদম থেকে আমরা পাই হচ্ছে ফ্লো চার্ট। গত ক্লাস যারা করেছো তোমরা দেখেছো যে ফ্লো চার্ট কি, অ্যালগরিদম কি, সবকিছু একদম বিস্তারিত বোঝানো হয়েছে, এবং তোমাদের কাছে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, স্লাইডটা দিয়ে দেওয়া হয়েছে, স্লাইড দেখে অবশ্যই পড়ে নিয়েছো, এবং টেক্সট বইতে তোমরা অবশ্যই পড়ো। তো ফ্লোচার্ট আমরা ইন্টারমিডিয়েট একটা শিখেছি ইংলিশে, যে কোনো তথ্য জাস্ট এই যে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে লেখা। যেমন আমরা এইভাবে লিখি না, এখানে একটা তথ্য, অ্যারো চিহ্ন, এখানে একটা তথ্য, অ্যারো চিহ্ন, এখানে একটা তথ্য, না ধরলে নিচে চলে আসি এইখানে, তারপর হচ্ছে এইখানে, তারপর হচ্ছে এইখানে, এভাবে হচ্ছে আমরা একটা ফ্লোচার্ট শিখেছি। এটা আমরা হচ্ছে ইংলিশে শিখেছি, তাই না, ইংলিশে একটা ফ্লোচার্ট শিখেছি। বাট এই ফ্লোচার্টটা আসলে আমাদের এইখানে খুব বেশি কাজে দিবে না। অ্যারো চিহ্ন ঠিক আছে, ফাইন, কেন, তার কারণ দেখো এখানে সবগুলো বক্স সেম, বাট এখানে যে ফ্লোচার্টটা আমরা অ্যালগরিদম থেকে আঁকবো, এখানে সবগুলো বক্স সেম দিলে হবে না। কেন হবে না, কারণ এখানে কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কেমন, সেটা আমরা হচ্ছে এইখানে দেখবো। দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। দেখো ডিরেক্টলি আমরা কিন্তু অ্যালগরিদম ফ্লোচার্টে চলে এসেছি, তার কারণ কি, যা কিছু এক্সপ্লেইন করা সব গত ক্লাসে করা হয়েছে, এবং তার সাথে সাথেও যা কিছু এক্সপ্লেন করা দরকার ছোট ছোট, সেগুলো আমি এক্সপ্লেন করব। আচ্ছা, তাহলে আমি এই সাইটে অ্যালগরিদমটা লিখি, তাহলে তোমাদের এটা দেখে এটা আঁকতে সুবিধা হবে। এইখানে আমি হচ্ছে অ্যালগরিদম আঁকি, অ্যালগরিদম। আচ্ছা, তাহলে বললাম কি, অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে। লেখাটা কি বোঝা যাচ্ছে নাকি ব্লার হয়ে যাচ্ছে, একটু জানাও আমাকে। যে এই যে এখানে যে লাইট গ্রিন কালারটা ব্যবহার করছি, এটা যদি ব্লার হয়ে যায় আমি অন্য কালার ইউজ করব, এটা বোঝা যায় নাকি একটু জানাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানে লিখছি হচ্ছে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5। আচ্ছা, আমি কিন্তু জানি এই এই অ্যালগরিদমটা, মানে এই যে সমস্যাটা দেওয়া, এই অ্যালগরিদমটা 5টা ধাপের মধ্যে শেষ হয়ে যাবে, তোমরা কিন্তু জানো না। তো তোমরা যখন জানো না, তখন তোমরা কি করবা, এভাবে একবার তো 5টা দিয়ে নিবা না, তোমরা কি করবা, একটা একটা করে দিবা। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে কি করবা, একটা একটা করে দিবা, কারণ তোমরা জানো না যে এটা সলভ করতে কয়টা স্টেপ প্রয়োজন হবে। আমি জানি, এর জন্য একসাথে লিখে নিলাম। ঠিক আছে, কেন লিখলাম, কারণ এই কালারটা চেঞ্জ করব। আচ্ছা, এখন স্টেপ 1-এ কি করতে হবে, তোমাকে কম্পিউটারকে বলতে হবে তুমি শুরু করো, তুমি চালু হও, স্টার্ট। ঠিক আছে, মানে তুমি যে একটা কাজ করবা, কাজটা কি করো, স্টার্ট করো। এখন এখানে বলছে দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল। সেই দুইটি সংখ্যা কি কি ধরা যায় বলো তো। দুইটি সংখ্যা আমি ধরলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে আমি এখানে কি দিব, ইনপুট দিব, ইনপুট এ বি, ফাইন, ইনপুট এ বি। আচ্ছা, ইনপুট দিলাম। এবার ইনপুট দিয়ে তো আমি যদি বসে থাকি, তাহলে তো কম্পিউটার বসে থাকবে, সে তো কোনো কাজ করবে না। এইখানে আমি তোমাকে বললাম দুইটি সংখ্যা যোগ করো, আমি বললাম যে 10 আর 5 যোগ করো, বলার সাথে সাথে তোমার মাথায় 15 চলে আসবে। ঠিক আছে, তোমাকে আমি যদি বলি সিম্পলি যোগ করতে বললাম না, তোমাকে আমি বললাম 10 আর 5 কত হয়, তুমি বলো 15 হয়। মানে এটা হচ্ছে আমাদের হিউম্যান ব্রেইন, যে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। স্যার আজকে কি প্রোগ্রাম করাবেন, সি প্রোগ্রাম আজকে কিছুটা করানো হবে। ঠিক আছে, আমাদের ক্লাসে যে ধাপগুলো তোমাদেরকে বলেছি, যে প্রথম ক্লাস ছিল একদম এক্সপ্লেনারি, সবকিছু এক্সপ্লেন করা হয়েছে, সেগুলো বুঝেছো। সেকেন্ড ক্লাসে আমরা দুইটা দুইটা যে ফ্লো চার্ট আছে, একটা হচ্ছে দুইটা যে প্রোগ্রাম আছে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে কন্ডিশনাল। এই দুইটার অ্যালগরিদম দেখবো, ফ্লো চার্ট দেখবো, এবং সি প্রোগ্রামের সামান্য দেখাবো। আচ্ছা, আর 3 নম্বর ক্লাসে যেটা হবে, এই দুইটা একদম কমপ্লিট সি প্রোগ্রাম শেখানো হবে, মানে 3 নম্বর ক্লাসটা পুরোটাই সি প্রোগ্রামের। আচ্ছা, 4 নম্বর যে ক্লাসটা হবে সেটা লুপ
ফ্লোচার্ট যেটা আছে লুপ পরিপূর্ণ শেখানো হবে, লুপ অ্যালগরিদম ফ্লোচার্ট, এবং সেখান থেকে কিভাবে হচ্ছে সি প্রোগ্রাম করতে হয়। ঠিক আছে, আর জাম্প ফ্লোচার্ট তোমার দরকার নেই, বা হচ্ছে ওইটা তোমাদের ইয়াতে নাই, সিলেবাসে নাই, এর জন্য ওইটা নিয়ে কোনো চিন্তা নেই। ওকে, আচ্ছা, এবার আমরা কম্পিউটারকে কি করলাম, ইনপুট দিলাম। আচ্ছা, ইনপুট দেওয়ার পরে তো বসে থাকবে, তো কিছু করবে না, এখন তোমাকে কি করতে হবে, একে কমান্ড দিতে হবে যোগ করার জন্য। কিভাবে? আচ্ছা, এ প্লাস বি, কি বুঝতে পারছো এটা? আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা আছে? কে কে আছো ক্লাসে দেখি, আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, আমাদের যারা হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারা কে কে আছো ক্লাসে, আমি একটু দেখি। 15 জন ক্লাসে আছো, 15 জন। অহনা, আমিন, আতিক হাসান, মেহেদি হাসান টুকু, নাইমা, নাজমুল, আহ, রাফি রাইসুল, রায়হান, সৌদানুর, সাইমা নুসরাত, সোনিয়া ইসলাম নিশি, সুমাইয়া আক্তার, সুরায়া নাসরিন অ্যানি, সাইদ মুনতাহিদ, তাহিয়া তাসনিম। আচ্ছা, অনেকে আছে, অনেকে আছে, আশা করি শেষ পর্যন্ত থাকবা। আচ্ছা, আহ ঠিক আছে। এবার এখানে দেখো যে আমরা এটা তো লিখলাম, তাই না? মানে এখানে এক্স বলতেই হচ্ছে যোগফল বিয়োগফল দুইটাকে বোঝায়, ঠিক আছে? তুমি যদি এক্স ডিরেক্ট লিখে দাও কোনো সমস্যা নেই। এবার যদি তুমি এভাবেও রেখে দাও, কম্পিউটার তোমাকে উত্তর দিবে না। তুমি যোগ করতে ওকে বলছো, যোগ করেছে, চুপচাপ বসে থাকবে, নিজের মতো করে বসে থাকবে, কোনো কথা বলবে না, মানে তোমাকে কোনো উত্তর দিবে না। তখন তোমাকে কি করতে হবে, এই যে এইখানে এটা ইনপুট দিছো না, এইখানে তোমাকে কি করতে হবে, প্রিন্ট কমান্ড দিতে হবে। ঠিক আছে, প্রিন্ট কমান্ড দিতে হবে, দিয়ে এক্স। ঠিক আছে, মানে তোমার এখানে এক্সটা উত্তর হিসেবে দাও, এটা তোমাকে বলতে হবে। বলার পরে কি করতে হবে, তুমি উত্তর তো পেয়ে গেছো, এখন যদি তুমি আর কোনো কমান্ড না দাও তাহলে কি এ ওয়েট করতে থাকবে যে আমাকে আরো যোগ করতে হবে। এর জন্য কি করতে হবে, তোমাকে স্টপ করে দিতে হবে, প্রোগ্রাম শেষ করে দিতে হবে। এটা হচ্ছে অ্যালগরিদমের প্রত্যেকটা ধাপ। কি বুঝতে পারলা? এখন এইখান থেকে অ্যালগরিদম থেকে আমরা কি করবো, ফ্লো চার্ট। আচ্ছা, এখানে দেখো আমরা করব কি, ফ্লো চার্ট। আচ্ছা, ফ্লো চার্টে যেটা হচ্ছে স্টার্ট, সেটা হয় কি ডাম্বেল, ঠিক আছে, ডিম্বাকার, এটা হচ্ছে স্টার্ট। কি বুঝতে পারলা এখানে? ওই যে বললাম না যে ইংলিশে যেটা শিখছো, ওই যে সব এমন বক্স 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 এমন দিলে কিন্তু হবে না, এখানে প্রত্যেকটার জন্য আলাদা। তাহলে স্টার্ট হচ্ছে ডাম্বেল, তারপর আমরা কি করব, ইনপুট। ইনপুটের জন্য এটাকে কি বলে, সামান্তরিক। আচ্ছা, তাহলে এখানে লিখতে হবে তোমাকে ইনপুট এ বি। আচ্ছা, দেখো, এখন এটা তোমরা অবশ্যই ওই যে জ্যামিতি বক্স যেটাকে বলে, জিওমেট্রি বক্স, এটা দিয়ে করবা, যাতে তোমার চিত্রটা সুন্দর হয়, ফ্লোচার্টটা দেখতে সুন্দর হয়। ঠিক আছে, পেন্সিল ব্যবহার করবা, স্কেল ব্যবহার করবা। এটা হলো ইনপুট। ইনপুটের পরের যেটা, ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট। এই 3 নম্বর যেটা আছে, 3 নম্বরটাকে বলা হয় কি, প্রসেসিং। এই 3 নম্বরটাকে বলা হয় হচ্ছে প্রসেসিং। আচ্ছা, এটাকে বলা হয় প্রসেসিং। এই প্রসেসিং যেটা, প্রসেসিং কেমন হবে, প্রসেসিং হবে রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, এটা একদম রেক্ট্যাঙ্গেল হবে, আয়তক্ষেত্র হবে। প্রসেসিং এ কি আছে, এক্স সমান এ প্লাস বি। ঠিক আছে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে আউটপুট। আউটপুট এবং ইনপুট দুইটাই সেম, দুইটাই সেম। তাহলে এখানে তোমাকে কি লিখতে হবে, প্রিন্ট এক্স। তারপর যে স্টপ করবা, স্টপ এবং স্টার্ট দুইটাই সেম, দুইটাই হচ্ছে ডাম্বেল, স্টপ। তাহলে কি ফ্লো চার্ট এবং অ্যালগরিদম কি, এটা সম্পর্কে কি বেসিক ধারণা আসছে, যে আসলে ফ্লো চার্ট কি এবং অ্যালগরিদম কি? এটা কিন্তু একদমই বেসিক, মানে একদমই বেসিক। হ্যাঁ, তোমাদের এখানে শিখতে হবে দুইটা জিনিস। তোমাদের এখানে শিখতে হবে কি, দুইটা, তিনটা জিনিস, সরি দুইটা বললাম। একটা হচ্ছে যে তোমার অ্যালগরিদম একদম প্রথম ধাপে ধাপে তুমি সমাধান করবা। 2 নম্বর হচ্ছে ফ্লো চার্ট, সেটার ফ্লো চার্ট আকারে দেখাবা যে কোনটা পরে তুমি কি করতেছো। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে সি প্রোগ্রাম। ঠিক আছে, তো আমরা প্রথমে শিখবো কি, অ্যালগরিদম, ফ্লোচার্ট, এবং তারপরে ফ্লোচার্ট থেকে সি প্রোগ্রাম শিখবো। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে দেখো প্রোগ্রাম ফ্লোচার্ট দেওয়া আছে। প্রোগ্রাম ফ্লোচার্ট আসলে কত প্রকার সেটা দেওয়া আছে, তার আগে একটা কথা বলি। দেখো, ফ্লোচার্ট হচ্ছে 2 প্রকার। ফ্লোচার্ট হচ্ছে 2 প্রকার। ফ্লোচার্ট 2 প্রকার। এক ধরনের ফ্লোচার্ট হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, সিস্টেম ফ্লোচার্ট। আরেকটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট।
তো সিস্টেম ফ্লোচার্ট যেটা, এটা তোমাদের ইন্টারমিডিয়েটে নাই, ঠিক আছে? এটা আরো হায়ার লেভেলে, মানে তোমরা যদি হচ্ছে কেউ মানে কম্পিউটার সায়েন্স এই জাতীয় সাবজেক্ট পড়ো, তাদের জন্য হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট দেখবা যে অনেক কিছু আছে, বাট তোমাদের শিখতে হবে যেটা, সেটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। আর এখানে দেখো প্রোগ্রাম ফ্লোচার্টের যে ক্লাসিফিকেশন সেটা দেওয়া: লিনিয়ার ফ্লোচার্ট, ডিসিশনাল অর কন্ডিশনাল ফ্লোচার্ট, ফাইন, লুপ ফ্লোচার্ট, জাম্প ফ্লোচার্ট। লিনিয়ার ফ্লোচার্টকে বলা হয় সিম্পল ফ্লোচার্ট, সিম্পল ফ্লোচার্ট, যেটা আমরা আগেরটা শিখলাম, ঠিক আছে? এই যে এটা শিখলাম না, এটা হচ্ছে সিম্পল ফ্লোচার্ট। ঠিক আছে, দেখো এখানে কোনো কন্ডিশন ছিল না। কন্ডিশনের জন্য কি ব্যবহার করা হয়? এই যে এটা, তাই না? ডায়মন্ড সাইন বলে অনেকে, তাই না? ডায়মন্ড সাইন ব্যবহার করা হয়। এবং এই একাধিক কন্ডিশন একসাথে কানেক্ট করার জন্য কানেক্টর ব্যবহার করা হয়। এটা কি? এটা হচ্ছে কন্ডিশন বোঝানোর জন্য, আর এটা হচ্ছে সব কন্ডিশন গুলো কানেক্ট করার জন্য কানেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল ফ্লোচার্ট। এটা ডিসিশনাল আর কন্ডিশনাল ফ্লোচার্ট, মানে কোনো ডিসিশন নেওয়ার জন্য অথবা কোনো কন্ডিশন যোগ করা হলে এই ফ্লোচার্ট। আর লুপ ফ্লোচার্ট কি? মানে এই কন্ডিশনটা যখন ঘুরে আবার, মানে লুপ মানে কি? লুপ মানে চক্রাকার, তাই না? মানে কন্ডিশনটা যখন ঘুরে আবারও চলতে থাকে তখন সেটা হচ্ছে লুপ ফ্লোচার্ট। এবং জাম্প ফ্লোচার্ট যেটা, এটা তোমাদের ইন্টারমিডিয়েটে নাই, এটা দরকার নাই। তোমাদের এই তিনটা শিখতে হবে মূলত, ঠিক আছে? তাহলে লিনিয়ার, ডিসিশনাল, লুপ, এই তিনটা। আর আজকে আমরা কি কি পড়বো? আজকে লিনিয়ার এবং ডিসিশনাল এই দুইটার অ্যালগরিদম, ফ্লোচার্ট, এই দুইটা শিখবো। এবং এই দুইটারই কিভাবে আমরা সি প্রোগ্রাম করব সেটা একটু দেখাবো, এবং নেক্সট ক্লাসে পুরো সি প্রোগ্রাম। ওকে, এবার দেখো আরেকটা সিচুয়েশন দেওয়া। সেখানে বলতেছে যে দুইটি বা তিনটি বা ইচ্ছা মতো, ঠিক আছে, আমি হচ্ছে ইচ্ছা মতো লিখছি এখানে, তুমি চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ইচ্ছা রকম দিতে পারো। সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, আরো আছে গড় নির্ণয়ের ক্ষেত্রেও দিতে পারে। গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করো, ঠিক আছে? মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা কিছু আছে, দুইটা, তিনটা, সবকিছুর। আর এটা এটা দেখো সেম আগের মতো। পারি না, শিখবো ইনশাল্লাহ। রায়ান বলছো পারি না, শিখবো ইনশাল্লাহ। এটা খুব বেশি কঠিন কিছু না। তোমাকে যেটা করতে হবে যে জাস্ট, মানে এটা বিশ্বাস করে নাও যে তুমি পারো না, এখন তোমাকে পারতে হবে। ঠিক আছে, এই 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 বিষয়টা নিয়ে তুমি শুরু করো যে আমি পারি না, তো আমাকে পারতে হবে। আচ্ছা, তো দেখো আমরা এদিকে যেটা করব, এই কালারটা দেখা যায় স্ক্রিনে? হ্যাঁ দেখা যায়, তো বেশ ভালো দেখা যায়। ওকে, এইদিকে যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাল অ্যালগরিদম করব, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যেটা করবা এভাবে স্টেপ ওয়ান। আচ্ছা, স্টেপ ওয়ানে তুমি কম্পিউটারকে কি বলবা? স্টার্ট হও, ফাইন। আচ্ছা, স্টেপ টু তে তুমি কি বলবা? ধরো তিনটা সংখ্যা, ধরো আমি এখানে নিচ্ছি হচ্ছে তিনটা সংখ্যা, তার গড় নির্ণয় করব। তিনটা সংখ্যার গড়, কারণ যোগ বিয়োগ তো দেখলামই, একটা গড় নির্ণয় করি। আচ্ছা, তো তিনটা সংখ্যা যখন আমরা গড় করব, তাহলে তিনটা সংখ্যা দিয়ে আমরা ইনপুট, তিনটা সংখ্যা দিচ্ছি হচ্ছে এ, বি, সি, ফাইন। আচ্ছা, এবার স্টেপ 3-তে আমরা কি বলবো? স্টেপ 3-তে আমরা প্রসেসিং এর যে কমান্ড সেটা দিব, ঠিক আছে? এখন যদি তুমি এভারেজ করতে চাও, আমি ধরলাম তুমি লিখলা হচ্ছে এ ভি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 3, ঠিক আছে? এভি তুমি এখানে পুরো এভারেজ লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এখানে যেভাবে লিখবা, তোমার হচ্ছে প্রোগ্রাম করার পর, সি প্রোগ্রাম করার পর সেভাবেই আউটপুটটা আসবে, তাছাড়া কোনো পার্থক্য নাই। তুমি যদি শুধু এ লেখো তাও ঠিক আছে, যদি এভারেজ পুরোটা লেখো ঠিক আছে, এভি লেখো ঠিক আছে, কোনো ভুল নাই। তুমি যেভাবে এখানে লিখবা ঠিক সেভাবে আসবে। ভুল কোনটা? ভুল কোনটা? প্রোগ্রামে যে বাগ হয়, এর আগে ক্লাসে বলছিলাম প্রোগ্রামের বাগ মানে ভুল, তিন ধরনের ভুল হয়। একটা হচ্ছে সিনট্যাক্স ভুল। সিনট্যাক্স ভুল কেমন? ধরো প্রোগ্রামে ওই যে হচ্ছে আমরা যখন প্রোগ্রামের মধ্যে লিখি, এই যে শেষে সেমিক্লোন দিতে হয় না, ধরো তুমি সেমিক্লোন দাও নাই, এটা হচ্ছে সিনট্যাক্স ভুল করছো, মানে এটা দিতেই হবে, কাঠামো এটা। সিনট্যাক্স মানে কি? কাঠামো এক প্রকার। ভুল নাই, খাতায় লিখে দিয়ে আসলে নম্বর না, না খাতায় লিখে দিয়ে আসলে নম্বর না। তুমি সামান্য একটা সেমিক্লোন না দিলেও টিচার মার্ক কাটতে পারে, ঠিক আছে? আচ্ছা, সেমিক্লোন না দেওয়া, কমা না দেওয়া, এন্ড না দিলে, হ্যাঁ এইগুলা হচ্ছে কি? এইগুলা হচ্ছে তোমার সিনট্যাক্স এরর, ঠিক আছে? রান টাইম এরর হতে পারে, মানে তুমি ভুল কিছু কমান্ড দিছো, মানে এটা রান টাইম এরর হতে পারে। সিস্টেম রান টাইম আরেকটা এরর আছে তোমার, এটা এই মুহূর্তে মনে পড়তেছে না, যাই হোক তিন ধরনের তোমার এরর হতে পারে, ঠিক আছে? তাছাড়া আর তেমন কোনো এরর নাই। ওকে, তার মানে এটা যেহেতু তথ্য, জাস্ট ইনফরমেশন, মানে এটা কোনো সমস্যা নাই, তুমি যেভাবে লিখবা সেভাবে আসবে তোমার প্রসেসিং এর পরে। ওকে, এবার স্টেপ 4-এ আমরা কি বলবো? স্টেপ 4-এ বলবো এটা আউটপুট দিতে, আউটপুটের জন্য আমরা কি বলবো? প্রিন্ট এভি, ঠিক আছে? প্রিন্ট মানে আউটপুট,
ফাইন। আচ্ছা, এবার স্টেপ 5-এ কি বলবো? আমি যখন হচ্ছে আউটপুট পেয়ে গেছি, কম্পিউটারকে বলবো ভাইয়া তুমি থামো, যা চাওয়ার সেটা পেয়ে গেছি। শেষ হয়ে গেছে না এটা? আচ্ছা, এখন এটাকে যদি আমরা ইয়াতে লিখি, এটাকে যদি আমরা হচ্ছে এখন ফ্লো চার্টে লিখি, এখানে আমরা লিখবো হচ্ছে ফ্লো চার্ট। ওকে, তো ফ্লো চার্ট এই এই সাইড থেকে লেখা শুরু করি, তাহলে জায়গা একটু বেশি পাওয়া যাবে। প্রথমে ডাম্বেল স্টার্ট। আচ্ছা, তারপর যে আমরা ইনপুট দিব, ইনপুট হতে হবে কি সামান্তরিক। ইনপুট কি ABC। তাহলে ইনপুট ABC, দেখা যায় লেখা একটু ছোট, লেখা একটু ছোট দেখা যাচ্ছে এখানে। আমার এখানে মনে হচ্ছে দেখা যাচ্ছে, তোমাদের ফোনের স্ক্রিনে বা ল্যাপটপে যাই করছো দেখা যাচ্ছে। ওকে, হচ্ছে। এবার ইনপুটের পরে আমরা কোথায় যাব? এই যে এইটা প্রসেসিং, প্রসেসিং এ আসবো। প্রসেসিংটা কেমন হবে? রেক্ট্যাঙ্গুলার, আয়তক্ষেত্র, তাই না? তাহলে এইখানে যেটা করব আমরা, AV ইজ ইকুয়াল টু A+B+C ডিভাইডেড বাই 3। তারপর আমরা কি করব? প্রিন্ট, প্রিন্ট সেম আগেরটার মতোই, প্রিন্ট, প্রিন্ট কি AV, প্রিন্ট AV। তারপর আমরা কি করব? আমরা তো উত্তর পেয়ে গেছি, তারপর আমরা স্টপ করে দিব। স্টপ হচ্ছে জাস্ট স্টার্টের মতোই ডিম্বাকার। ও সরি, আমি এখানে আবার স্টার্ট লিখে ফেলতেছি, এটা হবে স্টপ, এটা হবে স্টপ। আচ্ছা, তাহলে ফ্লোচার্টটা বুঝতে পারলা? এটা হচ্ছে ফ্লোচার্ট, এটা হচ্ছে অ্যালগরিদম। তাহলে কি দেখো তো হচ্ছে লিনিয়ার, এটা কিন্তু আমরা লিনিয়ার শিখছি এখনো, মানে সিম্পল ফ্লো চার্ট যেটা। আমরা কন্ডিশনাল এখনো যাইনি, কন্ডিশনালে গেলে কন্ডিশন যুক্ত হতো, আবার শেষে কানেক্টর যুক্ত হতো, সেগুলোতে আসবো। লিনিয়ার গুলো কি বুঝতে পারছো? দেখো এই চ্যাপ্টারটা অনেকের কাছে খুবই কঠিন মনে হয়, না পড়লে এটা কঠিন, আর যদি পড়ো তাহলে সহজ। ঠিক আছে, ধাপে ধাপে শিখতে হবে, তুমি জাস্ট মাথায় সাজাও যে এই চ্যাপ্টারে কি কি শিখতে হয়। এই চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো আগে পড়তে হয়। মানে এই চ্যাপ্টার পড়ার নিয়ম হচ্ছে, যারা এখনো এই চ্যাপ্টার পড়েনি, অনেকে আছে এই চ্যাপ্টার স্কিপ করার চেষ্টা করে। হ্যাঁ, আসলে তো স্কিপ করেও উত্তর করা যায় পরীক্ষাতে, কারণ থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার, এগুলো থেকেই 5টা সৃজনশীল উত্তর করে ফেলা যায়, যাবে, অবশ্যই যাবে। এটা অনেকে সেই ক্ষেত্রে স্কিপ করে, বাট স্কিপ যারা করেছো তারা এখনো শুরু করতে পারো এই চ্যাপ্টারটা, এখন শুরু করেও শেষ করা যাবে। পরীক্ষার এখন অনেক দিন বাকি। তোমাদের পরীক্ষা হচ্ছে কয় তারিখ থেকে? 26 তারিখ থেকে। আজকে হচ্ছে 1 তারিখ, 25 দিন সময়। 25 দিন লাগবে না এটা শিখতে। লুপের একটা করে দেন স্যার। না, একবার আমরা যে সিরিয়ালে যাচ্ছে সিরিয়ালে আমরা শেষ করব। তো দেখো, তোমরা প্রথমে যেটা করবা, পুরো চ্যাপ্টারটা পড়বা, কিচ্ছু বোঝার দরকার নেই, পড়বা, তথ্যগুলো বোঝার চেষ্টা করবা, যেটা আমরা প্রথম লেকচারে করেছি, পুরো চ্যাপ্টারটা পড়িয়েছি একবার। তারপর যেটা করবা, কয় ধরনের ফ্লোচার্ট আছে সেটা তুমি একটু শেখার চেষ্টা করবা। লিনিয়ার, কন্ডিশনাল, লুপ, এই তিনটা তোমাকে শিখতে হবে। আচ্ছা, আর তাহলে আগে লিনিয়ার শিখি একবারে, কন্ডিশনাল শিখি একবারে, লুপ শিখি একবারে। আচ্ছা, এই যে তিনটা শিখলাম, এই তিনটার কি কি শিখতে হবে? এই তিনটার আবার তিনটা করে জিনিস শিখতে হবে। একটা শিখতে হবে অ্যালগরিদম, একটা ফ্লোচার্ট, একটা সি প্রোগ্রাম। তাহলে 3 গুণ 3, 3 তিরিকা 9, 9টা জিনিস শিখলেই তো চ্যাপ্টারটা নিয়ন্ত্রণে চলে আসলো, তাই না? তাহলে এই যে 9টা জিনিস একটু ধারাবাহিকভাবে শেখার চেষ্টা করো। স্যার, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার থেকে আনসার করলে কি ফুল নাম্বার পাওয়া যায়? না, জীবনে ফুল নাম্বার দিবে না। তোমার ধরো যে সৃজনশীল লিখছো তুমি, ফার্স্ট চ্যাপ্টারের একটা সৃজনশীল, 10-এর মধ্যে সর্বোচ্চ 9 দিবে। 10 তো দেওয়ার সম্ভাবনা খুবই কম, তাই না? 10-এর মধ্যে সর্বোচ্চ 9 দিবে। এবং 10 পাইতে পারো যদি খুব সুন্দর লেখা টেখা হয়, তাহলে পাইতে পারো। বাট একটা বিষয় এখানে কাজ করে টিচারের সাইকোলজিতে, ধরো যে তুমি আনসার করছো 5টা, 5টার মধ্যে কোনোটাই তোমার ম্যাথ কিছু নাই, সব ওই 1 আর 2, 1 আর 2 ওই চ্যাপ্টার থেকে উত্তর করে ফেলছো। টিচার তখন বুঝতে পারবে যে তুমি আসলে ম্যাথ পারো না, এটা কিন্তু টিচার বুঝতে পারবে। যখন বুঝতে পারবে তখন আর তোমাকে 9 করেও দিবে না, তখন তোমাকে দিবে 7 করে, 7.5 করে, 8 করে, এর বেশি দিবে না। তার মানে কি, তখন তোমার A+ পাওয়া কষ্ট হয়ে যাবে, A+ পাবাও না, মিস হয়ে যাবে। কেন মিস হবে? কারণ এই চ্যাপ্টার গুলো থেকে MCকিউ আসবে, MCকিউ তো উত্তর করতে পারবে না তোমরা না পড়ে গেলে। থার্ড, ফোর্থ, ফিফথ, এই তিনটা যে চ্যাপ্টার আছে, এই তিনটা চ্যাপ্টার থেকে তুমি MCকিউ তো অনেকগুলো পাবা, প্রায় 12-13টা MCকিউ তো এখান থেকে চলে আসবে। তো তুমি যদি এগুলো স্কিপ করো, তাহলে 12-13টার মধ্যে তো অধিকাংশই ভুল দেখাবা। ভুল দেখাইলে নেগেটিভ মার্ক নাই, বাট তোমার তো আলটিমেটলি মার্ক কমে যাচ্ছে, তখন দেখবে A+ই আসতেছে না। যেই কারণে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারই খুব সুন্দর করে শিখে যাও ফুল মার্কস পাওয়ার জন্য। এই চ্যাপ্টার কঠিন কিচ্ছু না, বললাম না যে আগে পুরো চ্যাপ্টারটা একবার পড়বা, যেটা গত ক্লাসে পড়িয়েছি এভাবে। তারপর এই যে 9টা যে জিনিস বললাম, এই 9টা জিনিস জাস্ট শেখার চেষ্টা করো। তার মধ্যে দেখো একটা জিনিস তোমরা এখনই শিখে ফেলতে পারতেছো, একটা না 2টা জিনিস, লিনিয়ারের ফ্লোচার্ট, অ্যালগরিদম, মানে 9টার মধ্যে 2টা জিনিস তোমরা দেখো এখনই ধীরে ধীরে শিখে ফেলতে পারতেছো। কঠিন কিছুই না।
জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এখন দেখো তোমাকে আমি যদি বলি এটা এটা পরীক্ষাতে আসবে, এটা কিন্তু একদমই ভুল কথা, এটা পরীক্ষাতে আসতেও পারে নাও পারে। আমি তোমাকে এমন ভাবে শেখাচ্ছি যে একদম স্ট্রাকচারটা বুঝতে পারো। এখন এই স্ট্রাকচারে পরীক্ষাতে যেটাই আসবে তুমি সেটাই পারবা। লিনিয়ারের স্ট্রাকচারে দেখো যেটাই আসবে এখন তুমি সেটাই পারবা। লিনিয়ার স্ট্রাকচার বুঝতে পারছো? ওকে। সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে রূপান্তর করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করো। এটা পরীক্ষাতে আসার মতো। যদি আমি বলছি যে পরীক্ষার জন্য পড়াচ্ছি না, মানে পরীক্ষার জন্যই পড়াচ্ছি, বাট হুবহু কমন পাওয়ার জন্য পড়াচ্ছি না, মানে এমন ভাবে শেখাচ্ছি যে পরীক্ষাতে যেটাই আসে যাতে সেটাই পারো, বাট এইটা পরীক্ষাতে আসতে পারে। কিছু কিছু জিনিস থাকে না যেটা হচ্ছে পরীক্ষাতে আসবে বলে আগে থেকে ধারণা করা যায়, তার মধ্যে এইটা, এই তাপমাত্রার পরিবর্তনের এই বিষয়গুলো। আচ্ছা, আরো একটা আসতে পারে, সেটা মনে হয় আমাদের স্লাইডে নাই, আমি স্লাইডের বাইরে থেকে ওটা শেখাই দিব। আচ্ছা, কেন এটা আসতে পারে? কারণ এই যে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে কনভার্সনের যে সূত্রটা, এই সূত্রটা অনেকেই জানে না। যারা সায়েন্স পড়েছো অ্যাটলিস্ট 9-10-এ, তারা এটা অবশ্যই জানো। এবং যারা সায়েন্স পড়ো নাই তারা একটু খেয়াল করো, ক্লাস 8-এর সায়েন্স বইতে এটা ছিল। ঠিক আছে? সূত্রটা কি ছিল? C/5 ইজ ইকুয়াল টু F-32/9। ফর্মুলাটা মনে পড়ে? এটা হচ্ছে আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইটের কনভার্সনের ফর্মুলা। আচ্ছা, তো এখন তোমাকে কি বলছে? সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটের রূপান্তর। তার মানে কি সেন্টিগ্রেডটা এইদিকে রাখতে হবে, ফারেনহাইটটা ওইদিকে দিতে হবে। আচ্ছা, তাহলে তুমি কি করো? আড়াআড়ি গুণ করো। তাহলে এখানে হচ্ছে আড়াআড়ি গুণ করলে কি হচ্ছে? 9C ইজ ইকুয়াল টু 5 × F-32। আর এই নাইনটা যে এখানে আছে ওইদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? তাহলে হচ্ছে F-32, এইটা ভাগ, আর এই যে 5 গুণ অবস্থাতে ছিল পাশে লিখে দাও। পাশে লেখা মানে উপরে লেখা সেম। তাহলে আমরা এখন যেটা পাচ্ছি, এই যে এইটা, এইটা দিয়ে আমাদের কি করতে হবে? এইটা দিয়ে আমাদের এখন অ্যালগরিদম এবং ফ্লো চার্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, কি এই ফর্মুলা নতুন মনে হচ্ছে? এটা নতুন কিছুই না, এটা তোমরা পড়েছো, জাস্ট একটু রিকল করার চেষ্টা করো। আচ্ছা, আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে নিই। এখানে, হ্যাঁ ঠিক আছে। নাইলে তোমাদের এই একটা জিনিসই অন্য কালার দিয়ে না দেখাইলে তোমরা আলাদা করতে পারবো না। আচ্ছা, তাহলে দেখো এই যে ফর্মুলা লিখলাম এটা দিয়ে আমাদের উত্তর করতে হবে। এখন আসি আমরা হচ্ছে ইয়াতে, আমরা প্রথমে অ্যালগরিদম করব। দেখো, অ্যালগরিদম, ALG লিখলাম জাস্ট। অ্যালগরিদম আমরা প্রথমে কি করব? স্টেপ ধরে ধরে করব না? আচ্ছা, তাহলে স্টেপ 1-এ কম্পিউটারকে বললাম তুমি স্টার্ট হও। স্টার্ট হলো। স্টেপ 2-তে গিয়ে আমি কি বলবো? ইনপুট দিব, তাই না? এখানে কি ইনপুট দিতে হবে বলো তো? ইনপুট দিতে হবে সি, তাই না? তুমি ইনপুট দিবা সি, সরি আমি ভুল বললাম, ইনপুট দিবা হচ্ছে এফ, তাই না? তুমি ফারেনহাইট ইনপুট দিবা, সেলসিয়াস উত্তর পাবা। তাহলে ইনপুট এফ, ইনপুট ফারেনহাইট। আচ্ছা, এবার স্টেপ 3-তে আসি। স্টেপ 3-তে আসলে কি হবে? আমাদের প্রসেসিংটা এইখানে হবে। তাহলে প্রসেসিং এর ফর্মুলা কি? সি ইজ ইকুয়াল টু F-32/9 ইন্টু 5। প্রসেসিং এর ফর্মুলাটা এইখানে আসলো। তারপরে হচ্ছে কি হবে? সে তো উত্তর করে বসে থাকবে। তখন আমাদের করতে হবে প্রিন্ট সি, অর্থাৎ সেলসিয়াসের উত্তরটা আমাকে দাও। দিয়ে দিল। তখন তুমি বলবা ঠিক আছে, আমি সবকিছু পেয়ে গেছি, আর তোমার দরকার নাই, তুমি স্টপ হয়ে যাও। ফাইন। বুঝতে পারছো? সোরেন নাসরিন রানী বলছো না, বুঝতে পারো না তুমি? আচ্ছা, পরে আবার বলছো জি। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা কি বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। ওকে। অ্যালগরিদম যখন হয়ে যাবে তখন আমরা কি করব? তখন আমরা আসবো ফ্লো চার্টে। ফ্লো চার্ট। ওকে। তো ফ্লো চার্টে যখন আমরা আসব তখন প্রথমে আমরা দিব হচ্ছে ডাম্বেল স্টার্ট। স্টার্ট দেওয়ার পর আমরা কি করব? এই যে 2 নম্বর যেটা ছিল ইনপুট, ইনপুট দিব। তো ইনপুট দেওয়ার জন্য আমাদের সামান্তরিক প্রয়োজন হয়, ইনপুট এফ। তারপর আমরা কি করব? প্রসেসিং, তাই না? প্রসেসিং এর জন্য আমাদের কি লাগবে? প্রসেসিং এর জন্য লাগবে একটা আয়তক্ষেত্র। এইখানে আমরা ফর্মুলা লিখে দিব, সি ইজ ইকুয়াল টু F-32/9 ইন্টু 5। তারপর আমরা স্টেপ 4-এ যাব, প্রিন্ট করতে বলবো। প্রিন্ট মানে কি? এটা হচ্ছে আউটপুট। ইনপুট এবং আউটপুট সেম লাগবে, দুটাই হচ্ছে সামান্তরিক। তাহলে এখানে লিখবো হচ্ছে প্রিন্ট সি।
প্রিন্ট সি এর পরে আমরা স্টপ করব, স্টপ হচ্ছে আর একটা ডাম্বেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট, এটা হচ্ছে অ্যালগরিদম। আর এই যে ফর্মুলা দিয়ে যেগুলো হবে, ফর্মুলাগুলো তোমাদেরকে আলাদা একটু হিসাব করে নিতে হবে। তাহলে এটা বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এটা বুঝতে পারছো কিনা। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখানে দেখো, কোন সমান্তর ধারার যে কোনো তম পদ, যে কোনো তম পদ বলতে আমরা কি বুঝি? আমরা হচ্ছে ক্লাস 9 10-এ সমান্তর ধারা পড়ছি না? এখনো মাথা ঘুরতেছে তাই না? আরে আল্লাহ, এখানে ইয়ার ম্যাথ, ক্লাস 9 10-এ ম্যাথ পড়া লাগবে? কিছুটা পড়া লাগবে, কারণ আমাদের হচ্ছে সি প্রোগ্রাম যতটুকু শেখানো হয় ইন্টারমিডিয়েটে, সেটা হচ্ছে তোমার এই ধরনের সমস্যা সমাধান করার জন্যই। যে ধরো যে আমাদের ম্যাথ করে করে সমান্তর ধারা উত্তর করতে হতো, তুমি যদি সি প্রোগ্রামটা করতে পারো, তোমাকে ম্যাথ করতে হবে না, জাস্ট ইনপুট দিবা উত্তর চলে আসবে, ইনপুট দিবা উত্তর চলে আসবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমন। বা হচ্ছে আমরা ওই সূত্র ব্যবহার করে আয়তক্ষেত্রের পরিসীমা কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, এগুলো আমরা সূত্র ব্যবহার করে করতাম না? এইখানে সূত্র ব্যবহার করে করতে হবে না। তুমি সি প্রোগ্রামটা যদি করতে পারো, তাহলে জাস্ট আয়তক্ষেত্রের আহ, ইয়া করবা, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিবা, দেখবা উত্তর চলে আসছে। এটাই হচ্ছে মূলত প্রোগ্রাম। ঠিক আছে, আচ্ছা। এখন যে কোনো তম পদ মানে কি? ওই যে এন তম পদ। আর যে কোনো সংখ্যক পদের সমষ্টি, ওই যে এস এন আমরা শিখতাম না, যে কোনো সংখ্যক পদের সমষ্টি এটা। আর যে কোনো সংখ্যক পদকে আমরা বলতাম টি এন, টার্ন এন। মানে এন মানে নম্বর, আর টিতে টার্ন, টার্ন মানে হচ্ছে পদ। আচ্ছা, টি এন এবং এস এন কিভাবে বের করবো সেটা আমরা শিখবো। আচ্ছা, টি এন এর ফর্মুলাটা কি? টি এন এর ফর্মুলা কি? a+n-1 * d। মনে আছে সূত্র? মনে আছে? ছোটবেলার সূত্র, ক্লাস 9 10-এ তোমরা পড়েছো। ছোটবেলা না, বেশি দিন আগে তো না, এসএসসি পরীক্ষার পর ম্যাথ থেকে রক্ষা পেয়েছি ভেবেছিলাম, কিন্তু এখন দেখি পুরাটাই ভুল। আচ্ছা, না, ম্যাথ থেকে তুমি সারা জীবনে কোনোদিনই রক্ষা পাবা না, এটা হচ্ছে কথা। তুমি যদি ইউনিভার্সিটিতে আসো, ইউনিভার্সিটিতেই তোমার হচ্ছে ইউনিভার্সিটির লাইফে কোনো না কোনো কোর্স থাকবে যেখানে ম্যাথমেটিক্সের বিষয় আছে। আচ্ছা, গেল। এবং ইউনিভার্সিটি লাইফ শেষ করে তুমি যখন চাকরি বাকরি প্রিপারেশন নেওয়া, তখন তোমাকে খুব ভালোভাবে আবার ম্যাথ শেখা লাগবে। ঠিক আছে, তো এর জন্য ম্যাথ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই, ইংলিশ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই, বাংলা থেকেও রেহাই পাওয়ার কোনো উপায় নাই, কারণ এগুলো চাকরির জন্য লাগবে। মানসিক দক্ষতা থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই, দৈনন্দিন বিজ্ঞান থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। মানে এগুলো তোমার সারা জীবনের সঙ্গী। ঠিক আছে, কম্পিউটার মানে যে আইসিটি, আইসিটি থেকে তোমার রেহাই পাওয়ার কোনো উপায় নাই। এগুলো লাগবে। ঠিক আছে, মানে দৈনন্দিন কম্পিউটার, কম্পিউটার বিজ্ঞান, এইগুলোর উপরে দেখবে সব চাকরি পরীক্ষাতে কোশ্চেন থাকে। ঠিক আছে, লতে নাকি স্যার ম্যাথ আছে? হ্যাঁ, লতে ম্যাথ আছে। লতে ভর্তি হলে তারপর বুঝবা। ঠিক আছে, এখানে একদম সম্পত্তির হিসাব করা লাগবে। ঠিক আছে, যে তুমি মারা যাওয়ার পর তুমি রেখে গেছো 4টা বউ, 12টা ছেলে মেয়ে, হ্যাঁ, তোমার বাবা মা আছে, তোমার সম্পদ কে কে পাবে, এসব হিসাবের জন্য ম্যাথ শেখা লাগবে। ঠিক আছে, আবার ফিসকাল ল আছে। ঠিক আছে, ফিসকাল মানে কি? অর্থ বছর, তোমাকে ট্যাক্সের হিসাব করতে হবে। হ্যাঁ, অনেক ম্যাথ আছে, লতে অনেক ম্যাথ আছে। আচ্ছা, তখন দেখবা তোমাকে সি এর বই পড়তে হচ্ছে। সি এ মানে বোঝো? চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। লতে ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্সির বইও আমাদেরকে পড়া লাগে। মানে বুঝতে পারতেছো, বেশ জটিল লেভেলের ম্যাথ আছে। মানে তুমি এগুলা থেকে কোনোদিনই রেহাই পাবা না। যদি মনে করো রেহাই পাইতে চাও, তাহলে তোমাকে ফাঁকি দিয়ে দিয়ে বের হইতে হবে সব জায়গা থেকে। বাট এক জায়গা থেকে তুমি আটকায় যাওয়া, সেটা হচ্ছে চাকরি পরীক্ষা। ওইখানে ম্যাথ না পারলে আর কিছু করার নাই। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা হচ্ছে আমাদের যে কোনো তোমার পদের সূত্র। আর এস এন, এটার ফর্মুলা কি ছিল? এখানে একটু জায়গা কম হয়ে যাবে, আমরা একটু ভিতরের দিকে লিখি। এস এন হচ্ছে n/2 * 2a + n-1 * d। এটা হচ্ছে সমান্তর ধারার সূত্র। আর গুণোত্তর ধারা ওইটা আমি লিখলাম না, ওইটা আরো জটিল। সমান্তর ধারা দিয়ে হচ্ছে আমরা ম্যাথটা করে দিই। কারণ এই দুইটা হচ্ছে আমাদের ফর্মুলা। প্রসেসিং এ আমাদের কি লাগবে? প্রসেসিং এ আমাদের এই দুইটা ফর্মুলা ইউজ করতে হবে। আচ্ছা, আহ ঠিক আছে। তাহলে এখন আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা অ্যালগরিদম করব। ঠিক আছে, অ্যালগরিদমটা আমরা এখানে করি। এতটুকুতে অ্যালগরিদম লেখা হয়ে যাবে আশা করি। আচ্ছা, এখানে আমরা লিখি হচ্ছে স্টেপ 1, কম্পিউটারকে বললাম স্টার্ট হও, হলো। স্টেপ 2, স্টেপ 2 তে আমরা কি করব? ইনপুট দিব। আচ্ছা, ধরো তুমি আগে এটা করতেছো, এইটা দুইটাতে একসাথে করা যাবে না তাই না? তুমি একটা একটা করে করবা। আচ্ছা, এখানে তুমি যদি করো, কি ইনপুট দিবা? তোমাকে এ ইনপুট দিতে হবে, এন ইনপুট দিতে হবে, তাই না? তুমি কত সংখ্যক পদ ইয়া বের করতে চাও, তারপর ডি ইনপুট দিতে হবে। আচ্ছা, তাহলে তোমাকে তিনটা বিষয় এখানে ইনপুট দিতে হবে। ইনপুট এ, এন, ডি। আচ্ছা, ইনপুট তুমি দিলা এখানে। ইনপুট দেওয়ার পরে স্টেপ 3-তে যেটা হবে, স্টেপ 3-তে হবে মূল প্রসেসিং। তাহলে এখানে প্রসেসিং এর জন্য তুমি লিখবা টি এন = a + n-1 * d। ঠিক আছে, আচ্ছা।
এবার স্টেপ ফোরে তুমি কি করবা? স্টেপ ফোরে প্রিন্ট টিএন, স্টেপ ফাইভে এসে স্টপ। ঠিক আছে? বুঝতে পারছো? এখানে যদিও একসাথে লেখা হয়ে গেছে, তাও দুইটা যেহেতু ডিফারেন্ট কালার, আশা করি দেখা যাবে। আচ্ছা, লুপ দিয়ে করা যাবে না স্যার? এগুলো নেক্সট ক্লাসে, বুঝছো? বললাম না, একটা সিকোয়েন্স ধরে ধরে আমরা যাই, তাহলে সবার জন্য বোঝা ইজি হবে। ধরো আমি যদি এর সাথে এখন সি প্রোগ্রাম করাই, মানে এটা থেকে তো সি প্রোগ্রাম করা যাবে, তাই না? এখানে কোনটা কোনটা আসবে? এখানে হচ্ছে হেডার প্রোগ্রাম হিসেবে আসবে stdio.h। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ইয়াটা নিতে হবে, conico.h নিতে হবে। নেওয়ার পরে আমরা হচ্ছে মেইন প্রোগ্রামে চলে আসব। মেইন প্রোগ্রাম থেকে আমরা হচ্ছে এইগুলা ইয়া করব, স্ক্যানএফ দিয়ে হচ্ছে প্রোগ্রাম করব, তার প্রিন্টেড দিয়ে আমরা গেট সিএইচ দিয়ে কমপ্লিট করে দিব। এখন এইটা যদি আমি এখনই বোঝাই, অনেকের মাথা ঘোরা শুরু করবে। তো দেখো, তোমরা এখানে যারাই ক্লাস করছো ফেসবুক লাইভে প্লাস জুমে, আমি চাই সবাই যাতে বুঝতে পারে, একদম সবাই যাতে বুঝতে পারে। ঠিক আছে? এর জন্য আমি ক্লাসটা এভাবে সাজিয়েছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। ঠিক আছে? একসাথে যদি সি প্রোগ্রাম, ফ্লোচার্ট, অ্যালগরিদম করা হয়, দেখবো যে কোনটার অ্যালগরিদম কোনটা, কোনটা ফ্লোচার্ট কোনটা, কোনটা সি প্রোগ্রাম কোনটা, মাথার মধ্যে গুলাচ্ছে। এর জন্য যাতে ইজিলি শেখো, জাস্ট ইজিলি শেখো, এটা কঠিন কিচ্ছু না। মানে এটা আমাদের কাছে কঠিন মনে হয় এই চ্যাপ্টার অনেকের কাছে, যে আমরা ঠিক ওয়েতে পড়ি না। আমরা পড়ি সব একসাথে গোলমাল পাকায়। আসলে এটা গোলমাল পাকিয়ে পড়ার জিনিস না। প্রথমে তুমি পুরো চ্যাপ্টারটা পড়বা, পড়ে বুঝবা যে আসলে কোনটা কি। ঠিক আছে? যেমন ধরো তুমি মোটরসাইকেল ড্রাইভ করতে জানো না, মোটরসাইকেল রাইডিং তুমি জানো না, তুমি শিখতে চাও, তো তোমাকে জানতে হবে না যে কোনটা হচ্ছে ক্লাস, কোনটা হচ্ছে গিয়ার, কোনটা ব্রেক, হ্যাঁ, কোনটা হচ্ছে কোথায় চাবি ঘুরাইতে হয়। এই আগে তো তোমাকে এটা চিনতে হবে। তারপর তুমি কি করবা? চালানো শিখবা। এইবার চালানো যখন ভালো মতো শিখে যাবা, তখন তুমি কিভাবে মোড় ঘুরবা, কোথায় মানে একদম হার্ড ব্রেক করবা, কোথায় স্লো ব্রেক করবা, তুমি ধীরে ধীরে শিখে যাবা। তো বিষয়টা হচ্ছে এমন, আগে তুমি এই যে সবকিছু চিনে নিবা, মানে সবকিছু রিডিং পড়ে নিবা বইটা একবার। তারপর মানে বেসিক যে ড্রাইভিংটা, মানে বেসিক যেগুলা এইগুলা শিখবা। তারপর ওই লুপ শিখবা। এখন লুপ দেখো, লুপের যদি আমি সি প্রোগ্রামিং দেখাই বা হচ্ছে ফ্লো চার্ট দেখাই, লুপের প্রোগ্রাম মানে ফ্লো চার্ট গুলো কি অনেক ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় আসছে। ইভেন কন্ডিশনালেও কি হয়, কন্ডিশনাল আজকে শেখাবো, যে দুই দিকে মানে শাখা প্রশাখা মিলে মিলে কন্ডিশন গুলো অ্যাড হয়ে যাচ্ছে। তো মানে এইগুলা হঠাৎ করে সামনে চলে আসলে কি হয়, আমরা আতঙ্কিত হয়ে যাই। তো এটা যাতে না হয়, বা সেটা আমরা চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা বুঝতে পারলাম। এখান থেকে আমরা ফ্লো চার্ট করব। দেখো, ফ্লো চার্টের জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে স্টার্ট ডাম্বেল। দেওয়ার পর আমরা দিব হচ্ছে ইনপুট। ইনপুট দেওয়ার পর আমরা কি কি ইনপুট দিব এখানে দেখো তো, এখানে A and D, A and D। ওকে, দেওয়ার পর আমরা কি করব? প্রসেসিং এ চলে যাব। প্রসেসিং একদম রেক্ট্যাঙ্গুলার। প্রসেসিং হচ্ছে কি, Tn ইজ ইকুয়াল টু A+n−1 × D। এটা হয়ে গেল কি, প্রসেসিং। প্রসেসিং হওয়ার পর আমরা কি করব? আমরা আউটপুট নিব না, কম্পিউটারকে বলবো ভাইয়া তুমি আউটপুট দাও, তুমি যা হিসাব করছো দেখি কি হিসাব করছো। আচ্ছা, তারপর আউটপুটের জন্য আমরা সেম সামান্তরিক নিব, এটার মতো, ইনপুটের মতো। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে লিখবো হচ্ছে প্রিন্ট টিএন। ঠিক আছে? তারপর আমরা বলবো ঠিক আছে ভাইয়া, তোমার কাজ হয়ে গেছে, তুমি এবার স্টপ হয়ে যাও। তাহলে এটা হচ্ছে আমাদের এটার ফ্লো চার্ট। এটার ফ্লো চার্ট কি, বুঝতে পারছো এটার ফ্লো চার্ট কি? আর এখন যদি আমরা বলতো নির্দিষ্ট সংখ্যক ইয়ার সমষ্টি বের করতে, আমরা জাস্ট প্রসেসিং এই ফর্মুলাটা অ্যাড করে দিতাম, তাছাড়া তেমন কিছু না। আচ্ছা, কন্ডিশনাল ডিসিশনাল সিলেকশন। আচ্ছা, ডিসিশনাল আরেক নাম হচ্ছে সিলেকশন অ্যালগরিদম। এটা শেখানোর আগে আমি আরো কিছু উদাহরণ দেখাই। মানে লিনিয়ার তো শেষ হয়ে যাচ্ছে, বুঝছো? আহ লিনিয়ার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি আরো কিছু উদাহরণ দেখাই লিনিয়ারের। দেখো, আমি এখানে তার জন্য স্লাইড অ্যাড করে নিই, মানে ব্ল্যাঙ্ক স্লাইড, কোনো কিছু লেখা নেই। আচ্ছা, আমি একটা কোশ্চেন তৈরি করি। কোশ্চেনটা হচ্ছে, এখানে আমি একটা কোশ্চেন লিখি যে কি কোশ্চেন আমরা আসলে সলভ করব। দেখো, একটি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করো। আচ্ছা, এটা আমি একটা কোশ্চেন তৈরি করলাম ইনস্ট্যান্ট। এটা মনে হয় একটা বোর্ড কোশ্চেনে আসছে, এই কোশ্চেনটা কোন একটা বোর্ডে আসছে, সেই অনুযায়ী আমি এটা তৈরি করলাম। তো তোমাকে তো প্রথমে জানতে হবে যে বিষমবাহু ত্রিভুজের
ক্ষেত্রফলের সূত্রটা কি, তাই না? আচ্ছা, তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে, আমি ধরলাম এতে হচ্ছে এরিয়া ক্ষেত্রফল, পুরোটার উপর রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তিনটাই ইন্টু আকারে। দেখা যাচ্ছে? শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আশা করি। এস হচ্ছে কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা। এস হচ্ছে অর্ধ পরিসীমা। এস এর ফর্মুলাটা কি? এস এর ফর্মুলা হচ্ছে, এই যে এবিসি আছে, এবিসি যোগ করলে তো পরিসীমা হলো, আর 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা হলো। তাহলে এটা হচ্ছে এস এর ফর্মুলা। ফাইন। আচ্ছা, এখন এইটা দিয়ে আমাদেরকে কি করতে হবে? এটা দিয়ে আমাদের হচ্ছে অ্যালগরিদম করতে হবে, ফ্লো চার্ট করতে হবে। তাহলে আমরা কালারটা চেঞ্জ করি, ডিফারেন্ট কালারে লিখলে তোমরা সহজে বুঝতে পারবা। এইখানে আমরা যেটা করব এটা হচ্ছে অ্যালগরিদম। আচ্ছা দেখো, অ্যালগরিদমে স্টেপ 1 আমরা কি করব? বলবো তুমি স্টার্ট হও। স্টেপ 2, স্টেপ 1 এটা। স্টেপ 2, স্টেপ 2 তে আমরা ইনপুট দিব। কি ইনপুট দিব বলো তো এখানে? ইনপুট দিব এ, বি, সি, আর কিচ্ছু দেওয়া লাগবে না। এস ইনপুট দেওয়া লাগবে না, কারণ এস বের করার জন্য একটা ফর্মুলা আলাদা আছে। তাহলে ইনপুট হচ্ছে এ, বি, সি। আচ্ছা, এবার স্টেপ 3 তে আসি। স্টেপ 3 তে আমরা কি করব? স্টেপ 3 হচ্ছে প্রসেসিং। এখানে দেখো, প্রসেসিং এর জন্য আমাদের দুইটা ফর্মুলা লাগবে। এটাও লাগবে, এটাও লাগবে, কারণ এটা তুমি যদি ডিরেক্টলি দাও, কম্পিউটার তো বুঝতেই পারবে না এস এর মান আমি কোত্থেকে নিব। কারণ দেখো, এস সব জায়গাতে আছে। এর জন্য এটাও লাগবে, এটাও লাগবে। তো আগে তোমাকে দিতে হবে এটা, এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এবং তারপর তুমি যেটা দিবা, এ ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা হয়ে গেল না? এবার তুমি যেটা করবা, স্টেপ 4 এ এসে তুমি বলবা, ঠিক আছে ভাই, তুমি কি হিসাব করছো আমার উত্তরটা দাও। প্রিন্ট এ, কারণ তোমার লাগবে হচ্ছে আলটিমেটলি এর মান, এরিয়া, কারণ এখানে তোমাকে কি বলছে? ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ঠিক আছে। আচ্ছা, যদি পরিসীমা বলতো তাহলে শুধু এটা, মানে এটাও না, এখানে হচ্ছে জাস্ট এ প্লাস বি প্লাস সি, কারণ তিনটা বাহু যোগ করলে তো পরিসীমা পেয়ে গেলাম। আচ্ছা, এটা তুমি বুঝতে পারলা। এবার স্টেপ 4 এ তুমি কি উত্তর পেয়ে গেলা। স্টেপ 5 এ তুমি কি করবা? স্টেপ 5 এ তোমাকে করতে হবে কি? স্টপ করে দিতে হবে। এখন দেখো, এখনই যদি আমি তোমাদেরকে সি প্রোগ্রাম শেখাইতাম, এই যে এইটা, এই যে সবগুলোর উপর রুট, এটার জন্য তোমার কি করতে হতো? হেডার প্রোগ্রাম ম্যাথ প্লাস এইচ, ম্যাথ ডট এইচ আনতে হতো না হেডার প্রোগ্রামে? ম্যাথ ডট এইচ, এবং তার উপর স্কোয়ার রুটের জন্য এসকিউআরটি আলাদা হচ্ছে আমাদের প্রোগ্রাম লিখতে হতো। তার মানে কি, প্রথমেই এটা দেখি আরে এটা এত কঠিন এমন মনে হতো। এর জন্য আমরা দেখো 9টা বিষয় শিখবো বলছি। তাহলে তোমার এই চ্যাপ্টারটার উপরে যে কোশ্চেন হবে সেগুলো তুমি বুঝতে পারবা। 9টা বিষয়, অর্থাৎ 3 ধরনের প্রোগ্রাম। হ্যাঁ, 3 ধরনের হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। সেই 3টা প্রোগ্রাম ফ্লোচার্টের আর 3টা অ্যালগরিদম। সেই মানে অ্যালগরিদম ফ্লোচার্ট তো ধারা একসাথেই যায়, এবং সেগুলার সি প্রোগ্রাম। ঠিক আছে। তিনটা কি কি? একটা লিনিয়ার, একটা কন্ডিশনাল, একটা লুপ। ঠিক আছে। এই 9টা জিনিস শিখলেই তুমি দেখবা অনেক কিছু শিখে গেছে চ্যাপ্টারের, এবং বাকিটা তুমি কোশ্চেন নিজেই সলভ করতে পারবা। তুমি জাস্ট বোর্ড কোশ্চেন গুলো দেখতে থাকবা। তোমার টেক্সট বই দেখবা বোর্ড কোশ্চেন দেওয়া আছে, যারা বাজারে বইপত্র পড়ো সেখানেও দেখবা বোর্ড কোশ্চেন দেওয়া আছে। তখন দেখবা তুমি সলভ করতে পারতেছো। এখন আমার তো, আমার পক্ষে তো এটা সম্ভব না যে তোমাকে 2টা 3টা ক্লাসে চ্যাপ্টার শেষ করে দিলাম, দিয়ে একদম হুবহু কমন পাওয়াই দিলাম। এটা একদমই ইম্পসিবল। মানে তোমাকে যদি হুবহু কমন পাওয়ানোর মতো করে পড়াইতে হয়, এই চ্যাপ্টারের উপর দেখবা সর্বনিম্ন 10টা থেকে 12টা বা 15টা ক্লাস নিতে হবে। স্কুল কলেজে যেটা হয়, একটা চ্যাপ্টারের উপর 10টা 12টা করে ক্লাস থাকে, সবকিছু পড়ানোর সুযোগ থাকে। বাট আমার এখানে যেহেতু সময় কম, আমি কি করব? তোমাকে এমন ভাবে স্ট্রাকচার গুলো শেখাবো যে তুমি যে কোনো কিছু নিজেই প্রোগ্রাম করতে পারবা তখন। ফাইন, ওকে। তাহলে এটা আমরা অ্যালগরিদম শিখে গেলাম। এখন আমরা যেটা করব, এখন দেখো, এই অ্যালগরিদমের নাম আসছে কি থেকে? আল খারেজমির নাম থেকে। এইটা তো মানে প্রথম চ্যাপ্টারে আমাদের হচ্ছে আলোচনা সব হয়ে গেছে, এবং তোমাদেরও কাজ হচ্ছে টেক্সট বইটা একবার পড়া। তো এইগুলো কিন্তু আমি এখানে পড়াচ্ছি না। ঠিক আছে, দেখবা যে স্কুল কলেজে যেভাবে পড়ানো হয়, বইটই সামনে রেখে, এটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম তো প্রথম তৈরি করছেন কে? আল খারেজমি। আল খারেজমি, আল খারেজমির নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে অ্যালগরিদম। তিনি অ্যালজেব্রার আবিষ্কারক, গণিতে যে আমরা অ্যালজেব্রা শিখেছি। এভাবে এভাবে স্কুল কলেজে পড়ানো হয়, এত টাইম আমাদের কাছে নাই, যে কারণে আমরা এই মেথডে যাব। আচ্ছা, অ্যালগরিদম শিখলাম। এখন আমরা করবো ফ্লো চার্ট। এখন আমরা করব ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট আমরা অন্য কালার ইউজ করি, তাহলে তোমরা সহজে দেখেই বুঝবা। সরি, এটা হচ্ছে আমরা স্টার্ট করব। স্টার্ট।
নিয়ে এইখানে আমরা কি দিব, এইখানে দিব হচ্ছে ইনপুট। ইনপুট কি কি দিব? ইনপুট দিব জাস্ট এ বি সি। ইনপুট এ বি সি। এবার আসবো প্রসেস। প্রসেসে দেখো দুইটা ফর্মুলা, তোমরা দুইটা ফর্মুলা একটা বক্সেও লিখতে পারো, দুইটা ডিফারেন্ট বক্সেও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। ঠিক আছে, আমি ধরো যে একটা বক্সের মধ্যে লিখে দিলাম এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু, এ ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। সবকিছু অবশ্যই বক্সের মধ্যে লেখা হতে হবে, আমার বক্স একটু ছোট হয়ে গেছে যার জন্য বাইরে চলে গেছে, এটা যাতে না হয় একসাথে যাতে থাকে। তাহলে প্রসেসিংটা হয়ে গেল। এবার আমরা বলবো কি, উত্তর দাও কি করছো। ঠিক আছে, তাহলে প্রিন্ট এ। আচ্ছা, প্রিন্ট এর পর আমরা প্রোগ্রামটা স্টপ করে দিব। হয়ে গেল না এটা? কি বুঝতে পারছো? সাদা কালার দিয়ে লিখলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সাদা কালার সাদা কালার দিয়ে লিখবো, সব কালার ইউজ করব। আচ্ছা, তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এটা সহজ নাকি কঠিন এবার বলো। সহজ নাকি কঠিন? যে বুঝতে পারো না সে বলো। যদিও হচ্ছে আমি হচ্ছে ফেসবুকে নাই, যে কারণে ফেসবুকে যারা কোনো কোশ্চেন করছো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি ফেসবুকে একটু দেখার চেষ্টা করি, কারণ ফেসবুকে যারা অডিয়েন্স আছে। দেখো সহজে তোমরা বুঝতে পারতেছো, তাহলে কয়টা জিনিস শেখা হয়ে গেল বলো তো নয়টার মধ্যে? নয়টার মধ্যে দুইটা জিনিস শেখা শেষ। দুইটা শেষ, কোন দুইটা? লিনিয়ারের অ্যালগরিদম, লিনিয়ারের ফ্লোচার্ট। তাহলে তোমাকে শিখতে হবে নয়টা জিনিস, তার মধ্যে দুইটা জিনিস শিখে গেছো। ঠিক আছে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনালের আমরা কি শিখবো? কন্ডিশনালের ফ্লোচার্ট শিখবো। আগে অ্যালগরিদম শিখবো, তার ফ্লোচার্ট শিখবো। তাহলে আমাদের কয়টা জিনিস শেখা হয়ে যাবে? চারটা জিনিস শেখা হয়ে যাবে। এবং সি প্রোগ্রামও আজকে আমরা লিনিয়ারের একটা সি প্রোগ্রামও দেখবো। ওই এক মানে এমন ভাবে দেখবো যাতে তোমরা সবগুলো উত্তর করতে পারো। তাহলে তোমাদের কি হলো, মানে অ্যাটলিস্ট 4 থেকে 5টা বিষয়, মানে প্রায় হাফ আজকের ক্লাসে শিখে গেলা। তো এইভাবে বিষয়গুলো ইজিলি নাও, মানে এমন ভাবে নাও যে হচ্ছে। আচ্ছা, আমি কিছু কমেন্ট দেখার চেষ্টা করি এখানে। উম ঠিক আছে, এখানে যারা কমেন্ট করেছে সবাই বুঝতে পারছে বলে কমেন্ট করেছে। ওকে, ঠিক আছে। আহ, তাহলে হচ্ছে আমরা দুইটা বিষয় শিখতে পারলাম, এখন আমরা আসবো কন্ডিশনালে। দেখো, কন্ডিশনাল, ডিসিশনাল বা সিলেকশন অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট। কন্ডিশনালটা কি? দেখো, আমরা দেখি হচ্ছে এমন ডায়মন্ড সাইন, এটা দিয়ে বোঝাই কি কোনো একটা কন্ডিশন যুক্ত আছে। ঠিক আছে, এবং যতগুলো কন্ডিশন যুক্ত হয় সেগুলোকে কি দিয়ে যোগ করা হয়? সেগুলোকে কানেক্টর দিয়ে যোগ করে দিতে হয়। ঠিক আছে, এখন কন্ডিশন কেমন হয়? তোমাকে বলবে যে কোন একটা সংখ্যা, ঠিক আছে, সেটা যে কোনো একটা সংখ্যা, সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা হলে আমরা বলি ইন্টিজার, বা সেটা ভগ্নাংশ হতে পারে, সেটাকে আমরা বলি ফ্লট, বা কোনো ক্যারেক্টার হতে পারে, সেটা হচ্ছে সিএইচএআর চার বা হচ্ছে ক্যারেক্টার এক কথায়। আচ্ছা, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমাকে শর্ত আকারে দিবে। বলবে দুইটি সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে এ, একটা বি, এই দুইটার মধ্যে, ঠিক আছে, এ বড় নাকি বি বড়, এইটার নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম রচনা করতে। তোমাকে যদি বলে পরীক্ষাতে প্রোগ্রাম রচনা করতে, সরি, তখন তোমাকে কিন্তু তিনটা বিষয় করতে হবে। আগে অ্যালগরিদম, তারপর ফ্লোচার্ট, তারপর সি প্রোগ্রাম, তিনটাই করতে হবে। আর যদি যে কোনো স্পেসিফিক একটা বা দুইটা জিজ্ঞাসা করে সেটা করবা। আবার তোমাকে বলবে যে এ একটা সংখ্যা, এই সংখ্যাটা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা নির্ণয় করো। তাহলে হয় ধনাত্মক নাহলে ঋণাত্মক। তাহলে কি হচ্ছে, একটা কন্ডিশন যোগ হয়ে যাচ্ছে না? একটা কন্ডিশন যোগ হয়ে যাচ্ছে। এগুলোকে কি বলে? কন্ডিশনাল। আচ্ছা, আবার তোমাকে বলতে পারে যে তিনটা সংখ্যা, বলো এ বি সি, এ বি সি, এই তিনটার মধ্যে কোনটা বড়, এই তিনটার মধ্যে কোনটা বড় সেটা নিয়ে তোমাকে প্রোগ্রাম রচনা করতে বলতেছে। তো এখানে এ বড় হতে পারে একটা কন্ডিশন, বি বড় হতে পারে আরেকটা কন্ডিশন, সি বড় হতে পারে আরেকটা কন্ডিশন। তাহলে এখানে কয়টা কন্ডিশন হচ্ছে? চারটা, সরি তিনটা। তাহলে এই যে তোমার অনেকগুলো যে কন্ডিশন দিচ্ছে, মানে তোমাকে একটা সিলেক্ট করতে হবে, যেখানে এ সিলেক্ট করতে হবে, বি বা সি, এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় কন্ডিশনাল অ্যালগরিদম বা কন্ডিশনাল ফ্লোচার্ট। আচ্ছা, আমি দেখি ক্লাসের মাঝপথে, মানে আর 30 মিনিট মতো হয়তো বা ক্লাস হবে, কে কে আছে কে কে চলে গেছে বা সবাই আছে, মানে এটা খুবই গুড সাইন যে তোমরা সবাই ক্লাসে আছো। এটা খুবই গুড সাইন। আচ্ছা, এখন তোমাকে হচ্ছে বলল, তোমাকে একটা ইয়া দিল যে কোন একটা সংখ্যা, কোন একটা সংখ্যা সেটা জোড় নাকি বিজোড় সেটা নির্ণয় করার জন্য, বা বললো যে এটা এখানে যেটা যেভাবে দেওয়া আছে সেভাবে, মানে কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করার জন্য সেভাবে করতে হবে।
আচ্ছা, এখানে বলতেছে একটি সংখ্যা জোড় নাকি বিজোড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম বা ফ্লোচার্ট অঙ্কন করো, যেটা তো বললামই, স্লাইডে এটা আছে। আচ্ছা, তো এখন দেখো জোড় নাকি বিজোড় কিভাবে বোঝা যায়। ধরো 10 একটা জোড় সংখ্যা, 7 একটা বিজোড় সংখ্যা। আমরা যদি 2 দিয়ে এটাকে ভাগ করি হবে 5, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি হবে 3.5। তাহলে দেখো জোড় সংখ্যাটা ভাগ করলে কি হচ্ছে, 2 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। বাট বিজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। ঠিক আছে, তাহলে কন্ডিশনটা কি হবে, 2 দিয়ে যদি ভাগ করা হয় নিঃশেষে বিভাজ্য হয় কি হয় না, কি বুঝতে পারছো? কেউ কিছু লিখছো? মোস্তফা কামাল কি লিখছো? আচ্ছা, তুমি যা আমরা পড়াচ্ছি সেটাই লিখছো। ওকে। আহ ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা যে হচ্ছে ফ্লো চার্ট করি, অ্যালগরিদম করি, ফ্লো চার্ট করি, সেইখানে কিন্তু এমন কিছু বলা যায় না নিঃশেষে বিভাজ্য কিনা, কি করতে হয়, এবং ভাগও বলা যায় না। বলতে হয় কি, এই যে 10, 10 মোড 2 সমান 0 কিনা, ঠিক আছে, বা 10 ডিভাইডেড বাই 2 সমান 0 কিনা, মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে হচ্ছে তোমার যে নিঃশেষে বিভাজ্য কিনা মূলত, ঠিক আছে। মানে এটা জিরো তা না, মূলত এটা তোমরা ভাগ দিবা না, এটা হচ্ছে মোড লিখবা, ডিরেক্ট হচ্ছে মোড, মানে MOD মোড। ঠিক আছে, এই মোড লিখলে হবে কি, যে তোমার বিষয়টা একবারেই সলভ হয়ে যাবে। ভাগ লেখারই দরকার নাই, ভাগ লিখলেই যত ঝামেলা। আচ্ছা, তো এখন আমরা এটা দেখার চেষ্টা করি যে এটার ইয়াটা কি হবে, অ্যালগরিদমটা কেমন হবে। তাহলে এখানে আমরা হচ্ছে প্রথম অ্যালগরিদম করি। অ্যালগরিদমে আমরা স্টেপ 1 এখানেও আগের মতো, স্টেপ 1-এ কি লিখবো, স্টার্ট। আচ্ছা, স্টেপ 2-তে কি লিখবো, কোন একটা সংখ্যা ইনপুট দিব, ইনপুট n, যে কোনো একটা সংখ্যা, 10 নিতে হবে এর কোনো মান নাই, পরীক্ষাতে অন্য কিছু থাকতে পারে। আচ্ছা, এবার স্টেপ 3-তে যেটা আমরা করব, স্টেপ 3-তে আমরা মূল অপারেশনটা দিব। তাহলে এই এমন অপারেশন আমাদের এখানে দিতে হবে, n মোড 2 সমান 0, এটা লিখতে হবে, n মোড 2 সমান 0 কিনা। ঠিক আছে, আচ্ছা, এবার এটা দুই রকম উত্তর আসতে পারে না, আসতে পারে কি, ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, যদি হ্যাঁ হয় তাহলে কি হবে বলো তো, তোমাদের কাছে জিজ্ঞাসা করি, যদি হ্যাঁ হয় তাহলে কি হবে, কারো কোনো কথা নাই? ইংলিশ পড়াইতে হবে এখন তোমাদের, ইংলিশ পড়াইতে হবে। আচ্ছা বলো, জোড়ের ইংলিশ কি আর বিজোড়ের ইংলিশ কি? জোড় সংখ্যা এটার ইংলিশ কি আর বিজোড় সংখ্যার ইংলিশ কি? ইভেন, ইভেন হচ্ছে জোড়, আর ওর হচ্ছে বিজোড়। আচ্ছা, ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এন ইজ ইভেন নাম্বার, এন ইজ ইভেন নাম্বার। ইফ নো, যদি নো হয়, এন ইজ ওড নাম্বার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে এখানে যে ইয়াটা ছিল, এইখানে যে মূল অপারেশনটা ছিল, এটা তোমাদেরকে একটু গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, স্টেপ 3টা সব থেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। আচ্ছা, এবার যেটা আসে সেটা হচ্ছে স্টেপ 4। স্টেপ 4-এ তুমি কি করবা, স্টেপ 4-এ কি করবা তুমি, আনসার নিবা না? স্টেপ 4-এ কি করবা? আচ্ছা, সাইয়েদ মুনতাহিদ বলতেছো ওড নাকি ইনেন, ইনেন না, এটা হচ্ছে ইভেন, ইভেন, EVEN, ইভেন। আচ্ছা, এখন তোমার হচ্ছে দুই রকমের উত্তর আসতে পারে, তুমি তো এখন বলতে পারতেছো না যে এটা, যেহেতু এন, এন দিয়ে আমরা কিছু বুঝতে পারতেছি না সংখ্যাটা কত। তো স্টেপ 4-এ যেটা তুমি করবা সেটা হচ্ছে দিবা প্রিন্ট, প্রিন্ট ইভেন নাম্বার হতে পারে, অর আসতে পারে হচ্ছে প্রিন্ট ওড নাম্বার। ঠিক আছে, যে কোনো একটা আসতে পারে। এবং স্টেপ 5-এ তুমি কি করবা, প্রোগ্রামটা স্টপ করে দিবা। এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্লো চার্ট, এটার ফ্লো চার্ট দেখবো, এবং এটা কিন্তু কন্ডিশনাল ফ্লো চার্ট। ঠিক আছে, মানে একদম ওই যে সোজাসাপটা লিনিয়ার না, এটা হচ্ছে কন্ডিশনাল ফ্লো চার্ট। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমরা স্টার্ট করলাম, স্টার্ট করার, আচ্ছা ডাম্বেলটা ঠিকঠাক হয়নি, একদমই ডাম্বেল হতে হবে। আচ্ছা, এইটা স্টার্ট। এবার আমরা কি করব, ইনপুট দিব। ইনপুট কি দিচ্ছি আমরা, এন, ইনপুট এন। আচ্ছা, এবার কন্ডিশন না এটা,
এই যে এটা দেখো, এটা হচ্ছে একটা কন্ডিশন, তাই না? এই কন্ডিশনটা আমাদের এখন লিখতে হবে, এই কন্ডিশনটা লিখতে হবে। তো কন্ডিশন লিখতে হয় কিভাবে? এই যে ডায়মন্ড সাইন দিয়ে, তাই না? আচ্ছা, এই যে এটা লিখতে হবে তোমাকে, জাস্ট এইটা লিখবা, ইফ এন মোড টু সমান জিরো, জিজ্ঞাসা ছিল, ঠিক আছে? ডায়মন্ড সাইন তুমি দিলা, আরো ছোট করে দিতে পারো, জায়গা যেহেতু কম লাগতেছে। তো এটা দুই রকম উত্তর আসতে পারে না? এই যে এখানে যে দুই রকম উত্তর ছিল, একটা ইয়েস একটা নো, তাহলে তুমি এটা ধরো ইয়েস নিলা, এটা নো নিলা। আচ্ছা, যদি ইয়েস হয় তাহলে কি হবে? যদি ইয়েস হয়, এন ইজ ইভেন নম্বর, তাহলে এটা কি আসতেছে? আউটপুট আসতেছে না? এটা ইনপুট, এখানে যেটা আসবে সেটা হচ্ছে আউটপুট। তাহলে আমরা আউটপুট এখানে পেয়ে যাব, আউটপুট পেয়ে যাব কি, এন ইজ ইভেন নাম্বার, এন ইজ ইভেন নাম্বার। আর যদি তা না হয়, যদি নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে কি হবে? এন ইজ ওড নাম্বার। তাহলে এখানে কি হবে? এন ইজ ওড নাম্বার। আচ্ছা, এটা ইয়া হওয়া লাগবে, সামান্তরিক হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে দেখো আর কোনো শর্ত তো নাই। আমরা এই যে এটা কিন্তু পেয়ে গেছি, এটা কিন্তু স্টেপ ফোর এর, মানে এই যে আমরা দুইটা পাইলাম, এখানে জায়গা নাই বলে আমি খুবই কাছাকাছি লিখে ফেলছি। তোমরা একটু দূরে করবা, কারণ এইদিকে লিখলে জায়গা তোমরা দেখতে পাবা না। তাহলে আমাদের অপারেশন শেষ, স্টপ করব। স্টপ তোমাদেরকে দুইটাই করতে হবে। কিভাবে করতে হবে? কানেক্টর লাগবে এখানে আমাদের। তাহলে দেখো, এইটা আনবা, এইটা আনবা, এনে কি করবা? ডাম্বেল দিয়ে স্টপ করে দিবা। কারো কোনো জিজ্ঞাসা আছে? এন পার্সেন্ট টু জিরো দিচ্ছে, হ্যাঁ এটাও ঠিক আছে। মানে মোডের পরিবর্তে তুমি যদি যে পার্সেন্ট ব্যবহার করো, পার্সেন্ট হচ্ছে মোডের সাইন, ঠিক আছে? পার্সেন্ট হচ্ছে মোডের সাইন, তোমরা এভাবে লিখতে পারো, এন পার্সেন্ট টু সমান জিরো, এটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে পার্সেন্ট, হচ্ছে এখানে মোডের সাইন, হ্যাঁ, মানে ভাগের সাইন হচ্ছে পার্সেন্ট। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল ফ্লোচার্ট, কন্ডিশনাল ফ্লোচার্ট, আর এটা হচ্ছে কন্ডিশনাল অ্যালগরিদম। বুঝতে পারছো এটা? খুবই সহজ কিন্তু, মানে এটা যদি একটু ছোট আকারে, ছোট, বাট সহজ মনে হচ্ছে এখন। 50 মোড থ্রি সমান টু হলো কিভাবে? না, 50 মোড থ্রি টু তো হয় না সাধারণত, মোড আর পার্সেন্ট একই জিনিস বোঝায়। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো। ওটা হচ্ছে 50 মোড থ্রি, কখনো টু হয় না, এটা মনে হয় কোনো কারণে প্রিন্ট মিস্টেক হয়েছে তুমি যেখানে দেখছো। দুইটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লো চার্ট। দুইটি সংখ্যার মধ্যে কোন সংখ্যা বড় সেটা নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। আচ্ছা দেখো, আমি দুইটা সংখ্যা নিচ্ছি, একটা এ একটা বি, ফাইন। আচ্ছা, এটার জন্য আমি কি করব আগে? এটার জন্য আগে আমরা অ্যালগরিদম করব, তারপর ফ্লো চার্টে আসবো। অ্যালগরিদম, তো প্রথমে আমরা কি করব? স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে আমরা কি করব? স্টার্ট করব, প্রোগ্রামটা স্টার্ট করব। স্টেপ টুতে আমরা কি করব? ইনপুট নিব, ইনপুট এ বি। আচ্ছা, স্টেপ থ্রিতে আমাদের কি হবে? যে কন্ডিশনটা সেটা দিতে হবে স্টেপ থ্রিতে। এখন তুমি কি করবা? কন্ডিশনটা অ্যাড করবা, এ আর বি আছে, কোনটা বড়? তুমি লিখলা এ বি থেকে বড় কিনা, ঠিক আছে? মানে প্রোগ্রামে এই যে ইয়াটা, এটা তো প্রোগ্রাম ফরম্যাট না, এটা প্রোগ্রাম টাইপ, ঠিক আছে? এটা হচ্ছে প্রোগ্রাম ফরম্যাটেও এই সাইনটা এমনই, প্রোগ্রাম টাইপেও এই সাইনটা এমনই, মানে ইজ গ্রেটার দ্যান, ইজ লেস দ্যান, এগুলো সেম, এই দুইটা হচ্ছে সেম। এটা হচ্ছে আহ, আহ, ইয়া বলে, ডেটা টাইপ বলে, ঠিক আছে? এবং যখন আমরা সি প্রোগ্রামে লিখবো সেটা হয়ে যাবে কি, ডেটা ফরম্যাট, বাট ডেটা টাইপ এটা সেম থাকবে। আচ্ছা, স্টেপ থ্রি এটা গেল। এখন এইটা কি হতে পারে? একটা হতে পারে ট্রু, একটা ফলস, অথবা ইয়েস অথবা নো, এমন হতে পারে না? মানে এ এর থেকে বি হতে পারে, বি এর থেকে বড় হতে পারে, মানে যে কোনো একটা বড় হতে পারে এখানে। আচ্ছা, তো আমরা লিখলাম ইফ ইয়েস, এটা যদি ইয়েস হয়, এটা যদি ইয়েস হয়, তাহলে এ ইজ দ্য লার্জেস্ট। শেষ পর্যন্ত দেখা যায়? একটু মনে হয় দেখতে কষ্ট হয়, তারপর একটু কষ্ট করে দেখো, এ ইজ দ্য লার্জেস্ট,
মানে এ হচ্ছে বৃহত্তম সংখ্যা এখানে। আর যদি ইফ নো হয়, নো, তাহলে কি হবে? বি ইজ দ্য লার্জেস্ট। ঠিক আছে, এটা কিন্তু আউটপুট পেয়ে যাচ্ছে, এখন তুমি প্রোগ্রাম স্টপ করে দিতে পারো। আর যদি কিছু না লিখে প্রোগ্রাম স্টপ করে দাও, কোনো সমস্যা নাই। তাহলে তুমি এখানে যদি স্টেপ 4-এ এসেই বলো স্টপ, কোনো সমস্যা নাই। কারণ তুমি এটা দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, দুইটা কন্ডিশন দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, এবং ওইটা দিয়ে তো তুমি হচ্ছে আলটিমেট উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, মানে ইয়েস হইলে এ লার্জেস্ট দেখাবে, নো হইলে বি লার্জেস্ট দেখাবে, শেষ। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের এটার ফ্লো চার্ট অঙ্কন করব। এটা ফ্লো চার্ট। আচ্ছা, তো আমরা ফ্লো চার্ট অঙ্কনের জন্য প্রথমে কি নিব? প্রথমে নিব হচ্ছে একটা ডাম্বেল। ডাম্বেল দিয়ে আমরা স্টার্ট করব প্রোগ্রামটা। আচ্ছা, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ইনপুট দিব। ইনপুট এ এবং বি, দুইটা নিছি না, এ এবং বি। আচ্ছা, এরপর আমাদের আসছে কি, এরপর আসছে কন্ডিশন। কন্ডিশন কিভাবে নিতে হয়? কন্ডিশন নিতে হয় এই যে ডায়মন্ড সাইন দিয়ে, তাই না? ডায়মন্ড সাইন, এটা ছোট করে নিলাম কারণ আগের বার বড় করে নিয়ে এত জায়গা লাগেনি। আচ্ছা, আহ এখানে তুমি জাস্ট লেখো এটা, এটা লিখলেই হবে, বা উপরে একটা ইফ তুমি দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এবার এটার আনসার আসতে পারে দুই রকম। একটা আসতে পারে ইয়েস, একটা আসতে পারে নো। যদি ইয়েস হয় তাহলে হবে এ ইজ দ্য লার্জেস্ট। তাহলে এইখানে যেটা হবে, প্রিন্ট এ ইজ দা, মানে এখানে দেখো আমরা যে আগের প্রোগ্রামগুলো করছি, ঠিক আছে, এখানে যে প্রিন্ট এ বলতাম না, তার মানে এখানে হচ্ছে আমরা বলবো কি, প্রিন্ট এ ইজ দা লার্জেস্ট। ঠিক আছে। আচ্ছা, আর যদি নো হয়, নো হলে কি হচ্ছে, যদি এই শর্ত ঠিক না থাকে তার মানে কি, বি বড়, বি ইজ দা লার্জেস্ট। তার মানে এইখানে প্রিন্ট বি ইজ দা লার্জেস্ট। এই লেখাগুলো যাতে অবশ্যই বক্সের মধ্যে থাকে এটা তোমরা এনশিওর করো, যদি আমার কিছুটা বক্সের বাইরে বের হয়েছে এখানে জায়গা না থাকার জন্য। তাহলে কি আমাদের এটা শেষ হয়ে গেল না? এখন আমরা কি করবো, প্রোগ্রাম স্টপ করবো। স্টপ তো দুইটাই করতে হবে। এর জন্য আমরা কানেক্টর এনে স্টপ করে দিব ডাম্বেল দিয়ে। কি বুঝতে পারলা এটা? অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করতে পারো। আর যদি হচ্ছে বুঝে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছো। এবার আসি, তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লো চার্ট। একটু জটিল হচ্ছে, একটু জটিল হচ্ছে, বাট আমরা আলটিমেটলি কয়টা জিনিস শিখে ফেলেছি বলতো? লিনিয়ারের অ্যালগরিদম শিখেছি, ফ্লো চার্ট শিখেছি, কন্ডিশনালের অ্যালগরিদম শিখেছি, ফ্লো চার্ট শিখেছি। মানে আমরা শিখছি, এটা শেষ হয়নি এখনো, বাট শিখে তো ফেলেছি, তাই না? তার মানে দেখো, 9টা যে বিষয় আমরা শিখবো মূলত, তার মধ্যে 4টা জিনিস শেখা হয়েছে। অ্যালগরিদম সঠিকভাবে লিখতে পারলে ফ্লো চার্টের সি প্রোগ্রাম দেখেই করা যায়। শুধু স্ট্রাকচারগুলো বোর্ডে রাখাই অনেক সহজ মনে হয়। হ্যাঁ, সি প্রোগ্রামে যেটা মনে রাখতে হবে, মানে কোন হেডার প্রোগ্রামগুলো তোমাকে নিতে হবে, এইটা খুব সুন্দর করে মনে রাখতে হবে। এটা ভুল হয় অনেক ক্ষেত্রে, ঠিক আছে, এটা ভুল হয়। এবং আরেকটা যে বিষয় যে ভুল হয় সেটা হচ্ছে যে আমরা যখন স্ক্যান এফ নিই এবং প্রিন্ট এফ নিই, অনেক ক্ষেত্রে আমরা করি কি, প্রোগ্রাম সুন্দর করার জন্য স্ক্যান এফ এর উপরে প্রিন্ট এফ লিখি। ঠিক আছে, মানে এতে প্রোগ্রাম সুন্দরভাবে অপারেট হয়। এবং শেষে আমাদের অবশ্যই প্রিন্ট এফ আবার দিতে হবে, বাট উপরের ওইটা হেডিং এর জন্য আরেকটা প্রিন্ট এফ যুক্ত করি। এইগুলা কিভাবে যুক্ত করা হচ্ছে এগুলো একটু খেয়াল রাখতে হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আজকে সেটা দেখাবো হয়তো বা, আজকে দেখাচ্ছি না, ওইটা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে জাস্ট এমনিতে সি প্রোগ্রাম দেখাবো। তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম বা ফ্লোচার্ট। অ্যালগরিদম ও ফ্লোচার্ট, তিনটা সংখ্যা আমি ধরলাম এ বি সি, এই তিনটার মধ্যে কোনটা বড় সেটা আমাদেরকে এখন দেখাতে হবে। আচ্ছা, দেখো এটা একটু বড়। তো আমরা প্রথমে যেটা করব, স্টেপ 1-এ স্টার্ট, স্টেপ 2-তে ইনপুট এ বি সি, ইনপুট নেওয়া হয়ে গেল। স্টেপ 3-তে এসে আমাদের অনেক কিছু করতে হবে এখানে। আচ্ছা, যদি এ বড় হয়, যদি এ বড় হয় তখন আমাদের কি হবে? এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ
ইজ গ্রেটার দ্যান সি, এমন হবে না? আচ্ছা, আর কারো কোনো এটা বুঝতে পারছো তোমরা এই শর্তগুলা? এখানে কিন্তু তিনটা শর্ত আছে, এখানে টোটাল তিনটা শর্ত আছে। আচ্ছা, যদি এমন হয় এ ইজ গ্রেটার দ্যান বি, এ ইজ গ্রেটার দ্যান সি, এখানে যেভাবে করেছিলাম জাস্ট দেখো, এই শর্ত দেওয়ার পরে আমরা উত্তর কিভাবে লিখে দিয়েছিলাম না? এইখানে উত্তর কিভাবে লিখতে হবে, কি হবে এখানে উত্তর? এ যদি বি এর থেকে বড় হয়, সি এর থেকে বড় হয়, তাহলে এ ইজ দ্য লার্জেস্ট, এ ইজ দ্য লার্জেস্ট, এটা প্রথম শর্ত। আমি কালার চেঞ্জ করি কারণ শর্তগুলো তাহলে স্পষ্টভাবে বোঝা যাবে। আচ্ছা, এইবার আমরা লিখবো, এটাতে একটা শর্ত গেল। পরের যে শর্তটা, সেটা আমরা দিব ইফ এলস। এলস মানে কি? অন্যথায়। যদি অন্যথায় মানে এই শর্ত যদি না মেলে, বি এর থেকে বড় অ্যান্ড বি সি এর থেকে বড়। যদি বি এর থেকেও বড় হয়, সি এর থেকে বড় হয়, তাহলে কি হবে? ও আচ্ছা, এখানে একটা কথা লিখতে হবে, প্রিন্ট লিখতে হবে সামনে, আমি প্রিন্ট কথাটা লিখি নাই। আচ্ছা, এটা আমি মুছে প্রিন্ট কথাটা লিখে দিই, বুঝছো, নাহলে অসম্পূর্ণ থেকে যায়। এখানে আমরা লিখি হচ্ছে প্রিন্ট এ ইজ দ্য লার্জেস্ট। ফাইন। আচ্ছা, এখন আমরা পরের যেটা করছি, যদি এমন হয় তাহলে প্রিন্ট বি ইজ দ্য লার্জেস্ট, তাই না? যদি এমন হয় যে বি এর থেকে বড়, সি থেকে বড়, তার মানে বি সব থেকে বৃহত্তম সংখ্যা, সেটা লিখলাম। 3 নম্বর যেটা, সেটা আমরা সহজে পেয়ে যাই, যদি এও বড় না হয়, বিও বড় না হয়, তাহলে সি তো অটোমেটিক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, শেষ নম্বরে লিখবো জাস্ট এলস। যদি এই দুইটা শর্ত কোনোটাই না মেলে, জাস্ট এলস হবে কি, প্রিন্ট সি ইজ দ্য লার্জেস্ট। যদি ভাই তোমার ওই দুটো শর্ত না মেলে, তুমি ডিরেক্টলি সি লার্জেস্ট ঘোষণা করে দাও। ফাইন, এই খেলাটা দেখা যাচ্ছে। তাহলে স্টেপ 3 এটা হয়ে গেছে না? তার মানে আমাদের আর কিছু দরকার নাই, মানে এটার হচ্ছে আর নতুন করে প্রিন্ট করা কিছু লেখার দরকার নাই। তুমি স্টেপ 4-এ এসে প্রোগ্রামকে বলবা স্টপ। এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম, এটা হচ্ছে অ্যালগরিদম। ওকে, অ্যালগরিদম শেষ হয়ে গেল, এখন ফ্লো চার্ট লাগবে। ফ্লো চার্ট কিন্তু একটু কঠিন, এটা ফ্লো চার্ট একটু কঠিন, মনোযোগ দিয়ে দেখো নাহলে বুঝতে পারবা না। আচ্ছা, ফ্লো চার্টে আমরা যেটা করব, প্রথমে স্টার্ট, স্টার্ট হলো। আচ্ছা, স্টার্ট হওয়ার পর আমরা ইনপুট নিব। ইনপুট একটু ইয়া করে লিখতেছি যাতে জায়গা ধরে, অনেক কিছু লিখতে হবে, তো এখানে এ বি সি আমরা ইনপুট নিব। এ বি সি ইনপুট নেওয়ার পরে আমাদের কি হচ্ছে, শর্ত শুরু হচ্ছে। শর্ত কিন্তু এখানে অনেকটা বড়, শর্ত এখানে অনেকটা বড়, এই যে ঠিক এতটা, এই পুরোটাই হচ্ছে আমাদের শর্ত। পুরোটা শর্ত তো আনতে হবে। তো আমরা প্রথমে প্রথম ডায়মন্ড সাইনটা নিলাম। প্রথম ডায়মন্ড সাইনটা কি বলছে? এ বি এর থেকে বড়, এ সি এর থেকে বড়। ইফ এ বি এর থেকে বড় অ্যান্ড এ সি এর থেকে বড়, যদি এমন হয়, দেখা যাচ্ছে লেখা কিন্তু খুব ছোট করে লিখছি আমি এখানে, কারণ অনেক বড় প্রোগ্রাম তো, জায়গা ধরবে না না হলে। আচ্ছা, তো যদি এমন হয় তাহলে আমাদের উত্তর আসতে পারে দুই ধরনের। একটা আসতে পারে ইয়েস বা ট্রু লিখতে পারো, বা ফলস লিখতে পারো, বা ইয়েস নো লিখতে পারো। একটা আসতে পারে ইয়েস, একটা আসতে পারে নো। যদি হয় ইয়েস, যদি হয় ইয়েস, তাহলে কি হবে? প্রিন্ট এ ইজ দ্য লার্জেস্ট। তাহলে এইখানে আমরা করব কি, এইখানে আউটপুট নিব। তোমরা তো খাতায় তো অনেক জায়গা পাবা, পুরো একটা পেজ পাবা এটা করার জন্য, তোমাদের এত মানে কনজেস্টেড করে লেখার দরকার নাই, একটু মানে ফাঁকা টাকা করে লিখো, সুন্দর দেখাবে। আচ্ছা, প্রিন্ট এ ইজ দ্য লার্জেস্ট। কি বুঝতে পারছো এটা? যদি নো হয়, যদি নো হয় তাহলে আমাদের কি হবে বলো তো? যদি নো হয় তাহলে আমরা এই কন্ডিশনে চলে আসব, এই কন্ডিশনে চলে আসব। তার মানে আমাদের যেটা করতে হবে, এই কালার দিয়ে করি, এইখানে আমাদের আরো একটা কন্ডিশন যুক্ত করতে হবে। যদি নো হয়, আমাদের এই 2 নম্বর কন্ডিশনটা যোগ করতে হবে। তাহলে এইখানে আমরা কি করব, ইফ বি গ্রেটার দ্যান এ অ্যান্ড বি গ্রেটার দ্যান সি, বি গ্রেটার দ্যান সি। ফাইন। যদি এমন হয় তাহলে কি হতে পারে?
যদি ইয়েস হয়, মানে এটা এটা দুইটা ফর্ম, আবার একটা ইয়েস একটা নো। এটা আমি ধরলাম হচ্ছে ইয়েস, এটা ধরলাম নো। যদি ইয়েস হয় আমরা পাচ্ছি প্রিন্ট বি ইজ দ্য লার্জেস্ট। তাহলে এইখানে আমরা লিখব, যদি ইয়েস হয় প্রিন্ট বি ইজ দ্য লার্জেস্ট। আচ্ছা, এটা সামান্তরিক হতে হবে। আচ্ছা, আর যদি নো হয়, নো হলে আমরা ডিরেক্ট এই ফর্মুলাতে চলে আসতেছি, ডিরেক্ট এই ফর্মুলাতে, প্রিন্ট সি ইজ দ্য লার্জেস্ট। তাহলে এইখানে আমাদের আর কোনো কন্ডিশন যুক্ত করতে হবে না, আমরা এখানে ডিরেক্ট লিখতে পারবো প্রিন্ট সি ইজ দ্য লার্জেস্ট। দুইটা দেখো একদম কনজেস্টেড হয়ে একসাথে লেগে গেছে, তোমরা আরো ফাঁকা করে করবা, ঠিক আছে? তোমাদের তো একটা পুরো পেজ অনেক জায়গা, আর এখানে তো জায়গা অতটা নাই। তো এইখানে দেখো আমরা যখন শেষ কন্ডিশনে চলে আসছি, আমাদের স্টপ করতে হবে। স্টপ করার জন্য কি করতে হবে, এইটা 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 তিনটা তো আনসার। দেখো, এ একটা আনসার, এ একটা আনসার, এ একটা আনসার, এই তিনটা আনসার আমাদের কি করতে হবে, কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আমাদের এখানে একটা কানেক্টর অ্যাড করতে হবে। কানেক্টর অ্যাড করে এখানে স্টপ। জায়গা নাই একদমই নিচে, এই কারণে আমি আরো চিহ্নটা দিতে পারি নাই, বাট বুঝে নিও। এটা কি বুঝতে পারছো এখন? তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লো চার্ট। জি স্যার, দেখা যাচ্ছে। বুঝতে পারছো কিনা সেটা বলো। তাহলে কি মানে কঠিনগুলো এখন ধীরে ধীরে কি সহজ হচ্ছে না? মানে এটা কিন্তু একটু কঠিন, এটা একটি কঠিন, এটা একটু কঠিন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে নাকি জিজ্ঞাসা করো। কারো কোনো কোশ্চেন নাই, সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি পরেরটাই। একটি সংখ্যা ঋণাত্মক, একটি সংখ্যা ঋণাত্মক নাকি ধনাত্মক, সরি, একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য, অ্যালগরিদম ও ফ্লো চার্ট এটা করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে কত কিছু যুক্ত করছে। আমাদের এখানে যুক্ত করছে, সেটা ধনাত্মক হতে পারে, সেটা ঋণাত্মক হতে পারে, সেটা শূন্য হতে পারে। আমি ধরলাম কোন একটা সংখ্যা হচ্ছে এন। এন কখন ধনাত্মক, যখন এন শূন্য থেকে বড়। ফাইন। এন কখন ঋণাত্মক, যখন এন শূন্য থেকে ছোট, তখন ঋণাত্মক। আর এই দুইটা যদি কোনোটা না মেলে তখন সেটা কি হবে, এন শূন্য। মানে ওই যে ওইখানে যেমন তিনটা কন্ডিশন ছিল, এখানেও তিনটা কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা করব। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা করব হচ্ছে অ্যালগরিদম। তো দেখো, আচ্ছা, ক্লাস কি খুব বেশি লং হয়ে যাচ্ছে? 1 ঘন্টা 10 মিনিট হয়েছে, এখন 10-15 মিনিট চালানো যায়, মানে 1.5 ঘন্টা তো ক্লাস নেওয়াই যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এটা তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, মানে তোমাদের লেখাপড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা অনেকেই আছো, এটা আমি জানি, ইন্টারমিডিয়েটে ফিফথ চ্যাপ্টার একটু কম কম পড়ো, বাট এটা কোনো অবস্থাতে করা যাবে না। তুমি হচ্ছে প্রপারলি এটা আনসার করতে পারবা ইনশাল্লাহ। তুমি জাস্ট আমাদের এই 4টা ক্লাস করো, জাস্ট এই 4টা ক্লাস করো, এটা তুমি আনসার করতে পারবা। কলেজে দেখবা যে এই চ্যাপ্টারের উপর অ্যাটলিস্ট 20টা লেকচার তোমাদেরকে দিছে। 20টা লেকচারে সবকিছু পড়াইছে গুছাই, এটা সত্য কথা, কলেজে অবশ্যই ভালো পড়ায়। বাট একসাথে মানে এই যে কম্প্যাক্ট আকারে জাস্ট 4টা ক্লাসে তুমি সমাধান করতে পারছো, তার মানে কি বিষয়টা অবশ্যই হেল্পফুল। আচ্ছা, স্টেপ ওয়ানে আমরা বলবো স্টার্ট। আচ্ছা, স্টেপ টুতে আমরা নিব হচ্ছে ইনপুট, ইনপুট এন, যে কোনো একটা সংখ্যা হচ্ছে এন। আচ্ছা, এবার স্টেপ থ্রিতে আমরা কি করব, স্টেপ থ্রিতে আমরা কন্ডিশনগুলো অ্যাড করব। সেটা হচ্ছে ইফ, এই প্রথম কন্ডিশনটা, এন ইজ গ্রেটার দ্যান 0, তাহলে এন কি হবে, এন ইজ পজিটিভ নম্বর। তাহলে প্রিন্ট এন ইজ পজিটিভ নম্বর, জায়গা নাই, শুধু এন ডট দিয়ে রাখলাম। ঠিক আছে, আচ্ছা, যদি এটা না হয় তাহলে কি হবে, কালারটা চেঞ্জ করে দিই, কন্ডিশন যেহেতু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখানে আমি লিখি ইফ এলস। ইফ এলস, এটা তোমরা সোজাসুজি করবা, ঠিক আছে? জায়গা নাই বলে আমি একটু সরে আসছে এদিকে। এন ইজ স্মলার দ্যান 0, যদি এমন হয় তাহলে তুমি কি করবা, প্রিন্ট এন ইজ নেগেটিভ নম্বর, সংক্ষেপে লিখছি, হ্যাঁ? আচ্ছা, যদি এটাও না হয়, এই শর্ত মিললো না, তখন তুমি কি করবা, তখন তুমি করবা এলস, নতুবা। এলস মানে কি, নতুবা, তথাপি, এমন। আচ্ছা, তার মানে কি, এটাও মিলতেছে না, এটাও মিলতেছে না, এন ধনাত্মকও না, এন ঋণাত্মকও না, তাহলে এন কি, এন হচ্ছে শূন্য। তাহলে এলস এন ইজ 0, এখানে লিখবা প্রিন্ট, হুম, প্রিন্ট এন ইজ 0। ফাইন। এখন তোমাকে স্টেপ 4-এ কি করতে হবে, স্টেপ 4-এ জাস্ট কিছুই না, প্রোগ্রাম স্টপ করে দিবা। স্টেপ 4, স্টপ।
ফাইন, বুঝতে পারছো আগেরটার মতোই না তিনটা শর্ত? আচ্ছা, এখন আমরা এখানে যেটা করব, এখানে করব হচ্ছে ফ্লো চার্ট। ডাম্বেল দিয়ে স্টার্ট করলাম। স্টার্ট করার পর আমরা ইনপুট নিলাম। ইনপুট কি নিব বলো তো? ইনপুট নিব হচ্ছে এন। ইনপুট নিব এন। আচ্ছা, এন নেওয়ার পর এবার 3 নম্বরে আমাদের দেখো কন্ডিশন চলে আসছে। স্টেপ 3-তে আমাদের কন্ডিশন চলে আসছে। তাহলে এইখানে আমরা কি করব? কন্ডিশনের জন্য এই যে ডায়মন্ড সাইন এটা নিব। ইফ এন ইজ গ্রেটার দ্যান জিরো, তুমি এখানে লেখো ইফ এন ইজ গ্রেটার দ্যান জিরো। তাহলে কি আসতে পারে? একটা হতে পারে ইয়েস, একটা নো হতে পারে। যদি ইয়েস হয় তাহলে আমরা এটা পেয়ে যাব। যদি হয় ইয়েস, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? একটা প্রিন্ট অপশন পেয়ে যাচ্ছি। প্রিন্ট এন ইজ পজিটিভ নম্বর। এখানে জায়গা হবে না মনে হয় এতটুকুর মধ্যে। প্রিন্ট এন ইজ পজিটিভ নম্বর। আমি সংক্ষেপে লিখছি, তোমরা অবশ্যই পরিপূর্ণই লিখো পরীক্ষাতে। আমার এখানে জায়গা নাই আর, যে কারণে আমি এই যে পিওএস পজিটিভ, এনইউএম মানে পজিটিভ নম্বর। আচ্ছা, এটা যদি সত্য না হয়, এটা যদি নো হয়, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের যেটা হবে, আমাদের এই কন্ডিশনে আসতে হবে। তাহলে আমি এই কালার দিয়ে লিখি এটা, তাহলে সহজে বুঝতে পারবা। এইখানে তোমাকে আবার নতুন করে একটা কন্ডিশন যোগ করতে হবে, মানে ডায়মন্ড সাইন দিতে হবে, ঠিক আছে? এটা স্কেল দিয়ে করো যাতে সমান হয়। আচ্ছা, তো এখানে শর্ত কি? এখানে শর্ত হচ্ছে ইফ এন ইজ স্মলার দেন জিরো। ইফ এন ইজ স্মলার দেন জিরো। তো এইখানে দুই রকম হতে পারে। একটা হতে পারে ট্রু, একটা হতে পারে ফলস। তো যদি হয় ট্রু, যদি হয় ট্রু, এই কালারটাই রাখি। যদি হয় ট্রু বা ইয়েস, তখন তোমার কি হবে? যদি ইয়েস হয়, তাহলে এন ইজ নেগেটিভ নম্বর। তাহলে আমি এখানে লিখবো কি? প্রিন্ট এন ইজ নেগেটিভ নম্বর। আচ্ছা, এটা ইয়েস। আর যদি নো হয়, যদি নো হয়, নো হলে কি হবে? নো হলে প্রিন্ট এন ইজ জিরো। প্রিন্ট এন ইজ জিরো। আমি এটা সাদা করে দিই, তাহলে তোমাদের সহজে বুঝতে পারবা ওইখানে যেহেতু সাদা আছে। প্রিন্ট এন ইজ জিরো। আচ্ছা, হয়ে গেল না? এ একটা, এ একটা, এ একটা, তিনটা জায়গা নাই বলে খুবই কনজেস্টেড মনে হচ্ছে, তোমরা আরো ফাঁকা ফাঁকা করে লিখবা। তাহলে আমাদের কানেক্ট করতে হবে এটা, কানেক্ট করতে হবে এটা, কানেক্ট করতে হবে এটা। এই তিনটা আনার পর কানেক্টর দেওয়ার পর আমরা কি করব? 4 নম্বর স্টেপ, প্রোগ্রাম স্টপ করে দিব। কারো কোনো জিজ্ঞাসা আছে এটা থেকে? বলো, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো। এটাই হচ্ছে আমাদের কন্ডিশনাল ফ্লোচার্ট। কন্ডিশনাল ফ্লোচার্ট শেষ। তাহলে 4টা জিনিস আমাদের শেখা শেষ হয়ে গেছে, ঠিক আছে? বললাম 9টা জিনিস শিখবো, তার মধ্যে 4টা জিনিস শেখা শেষ। আর আজকে আর একটা ছোট্ট বিষয় শিখবো, সেটা হচ্ছে সি প্রোগ্রাম, এবং এর যা হচ্ছে বেসিক যে বিষয়গুলো আছে সেইগুলা। ঠিক আছে? আচ্ছা, দেখো, আহ, এখানে আমরা হচ্ছে জাস্ট এই যে সি প্রোগ্রাম এর কন্ডিশনাল অ্যালগরিদম গুলো দেখবো। সি, আর হচ্ছে তারপর সি প্রোগ্রাম অপারেটর দেখবো। তারপর হচ্ছে জাস্ট একটা সি প্রোগ্রাম রচনা করব, দুইটি সংখ্যার যোগফল, মানে যে প্রথম যেটা শিখছিলাম সেটা জাস্ট সি প্রোগ্রাম রচনা করব, করে ক্লাস শেষ করে দিব। আচ্ছা, তাহলে এখানে আমরা আসি। বলতেছে সি প্রোগ্রাম, সি প্রোগ্রামিং অফ লিনিয়ার অ্যান্ড কন্ডিশনাল অ্যালগরিদম। মানে এটা কালকের ক্লাস, বাট আজকে আমি কিছুটা শুরু করে দিব, যাতে তোমরা সি প্রোগ্রাম নিয়ে একটু ধারণা রাখতে পারো। মানে প্রোগ্রামিং কিভাবে করতে হয় একটু ধারণা নিয়ে যাতে নেক্সট ক্লাসে আসতে পারো। মানে নেক্সট ক্লাস যাতে একদম ব্ল্যাঙ্ক ভাবে শুরু না হয়, চাল্লা সি প্রোগ্রাম শিখবো, কি শিখবো, এইটা যাতে না হয়, এর জন্য আজকে সি প্রোগ্রামের বেসিক বিষয়গুলো বলে দিব। আচ্ছা, তো দেখো, এখানে কোনো স্পেস হবে না। হ্যাঁ, এখানে স্পেস পড়ে গেছে, এটা ভুল করে টাইপিং মিস্টেকই বলতে পারো। এই যে এইসব জায়গাতে কোনো স্পেস হয় না, ঠিক আছে? স্ক্যান এফ ডিরেক্ট হবে, বা স্ক্যাপ বলা যায় এটাকে। মানে অনেকে এটাকে স্ক্যাপ বলে, ঠিক আছে? মানে আইএলস কে আইএলস বলে, ঠিক আছে? মানে একটু স্টাইল করে আর কি। স্ক্যাপ বলতে পারো বা স্ক্যান এফ বলতে পারো। আচ্ছা, তো এগুলো হচ্ছে কিছু ফাংশন। এই ফাংশনগুলো কোথায় থাকে? এই ফাংশনগুলো অবশ্যই একটা সি প্রোগ্রামের জন্য লাগে কিছু ফাংশন। তার মধ্যে প্রথম, এর কিছু আমি প্রথমে আসি, সেটা হচ্ছে হেডার প্রোগ্রাম থেকে, বা হেডার ফাইল, ঠিক আছে? হেডার প্রোগ্রাম থেকে। এই হেডার প্রোগ্রামের কিছু ক্লাসিফিকেশন আছে। যেমন একটা যদি আমরা বলি stdio.h, এইটাকে কেউ ভুল করেও স্টুডিও ডট এইচ বলো না।
এটা হচ্ছে stdio ডট এইচ। stdio মানে কি? এসটিডি বলতে বোঝায় স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড লেখা বোঝা যায়, খুবই ছোট করে লিখতেছি, স্ট্যান্ডার্ড। হ্যাঁ। আচ্ছা, আইতে হচ্ছে ইনপুট, আর ওতে হচ্ছে আউটপুট। স্ট্যান্ডার্ড, ইনপুট, আউটপুট, এটা হচ্ছে stdio ডট এইচ, এটা হচ্ছে একটা হেডার প্রোগ্রাম। আর কি আছে? কনিও ডট এইচ। কনিওর ফুল ফর্মটা কি? কনতে হচ্ছে কনসোল, আইতে হচ্ছে ইনপুট, আর ওতে হচ্ছে আউটপুট। মূলত এই যে কনিও ডট এইচ এর যে ইয়াগুলা, ফাংশনগুলা, এগুলো দেখা যায় না। ঠিক আছে, কনিও ফাংশন জাস্ট দুইটা, সবগুলো দেখাচ্ছি। 3 নম্বরে যেটা আছে, তোমাদের এই তিনটা হইলে মোটামুটি তোমাদের হয়ে যাবে, ইন্টারমিডিয়েট পার হয়ে যাবে। সেটা হচ্ছে ম্যাথ ডট এইচ, মানে ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন গুলো আছে তার জন্য হেডার প্রোগ্রাম হচ্ছে ম্যাথ ডট এইচ। ফাইন। আচ্ছা, তো যে স্টুডিও ডট এইচ তোমাদের গত ক্লাসেই শেখানো হয়েছে। স্টুডিও, স্টুডিও না, এসটিডিও, এসটিডিআইও ডট এইচ এর টোটাল ফাংশন কয়টা? গত ক্লাসে দেওয়া হচ্ছে 6টা, তাই না? যারা গত ক্লাস করেছে তোমরা জানো, নতুন করে লেখার কিছু নাই। আজকের ক্লাসে হলে লেখারই দরকার ছিল না, গত ক্লাসে বলা হয়েছে, বাট তারপরেও তোমাদের একটু মানে রিকল করানোর জন্য বলতেছি। এখানে টোটাল হচ্ছে 6টা, 6টা ফাংশন। 6টা ফাংশন কি কি? একটা হচ্ছে স্ক্যান এফ, একটা হচ্ছে প্রিন্ট এফ, একটা হচ্ছে গেট এস, এস হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, লিখবো? গত ক্লাসে তো লিখে দিয়ে মানে স্লাইডেই ছিল, আর নতুন করে দিব কি? আচ্ছা দেখো, একটা হচ্ছে স্ক্যান এফ, অবশ্যই শেষে একটা কোলন, সেমিকোলন চিহ্ন দিতে হবে, না দিলে কিন্তু 1 মার্ক কাটবে টিচার যদি না দাও। আচ্ছা, পরেরটা হচ্ছে কি? প্রিন্টএফ। তারপরেরটা কি? গেটস। এস হচ্ছে কি? স্ট্রিং। এস হচ্ছে কি? স্ট্রিং। স্ট্রিং মানে ওয়ার্ড, মানে একাধিক লেটার মিলে যেটা ওয়ার্ড তৈরি হয় সেটা। ঠিক আছে, একাধিক ক্যারেক্টার, এখানে ক্যারেক্টার বলা হয়, লেটার না। ক্যারেক্টার মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে স্ট্রিং, গেট স্ট্রিং। এটা হচ্ছে আরেকটা। আরেকটা হচ্ছে কি? পুট স্ট্রিং। গেট মানে হচ্ছে ইনপুট এখানে, আর পুট মানে হচ্ছে আউটপুট। আচ্ছা, মানে গেট মানে কি? পাওয়া, সেটা হচ্ছে ইনপুট। পুট স্ট্রিং। তারপর যেটা আসে সেটা হচ্ছে গেট সিএইচএআর, আর একটা হচ্ছে পুট সিএইচএআর। সিএইচএআর মানে হচ্ছে ক্যারেক্টার, মানে একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য, একটা ক্যারেক্টার আউটপুট নেওয়ার জন্য। আচ্ছা, এই 6টা কিন্তু গত স্লাইডে লেখা ছিল, আমি আবার লিখতেছি। এবার যেটা আসে কনিও ডট এইচ। কনিও ডট এইচ এর কয়টা আছে? জাস্ট দুইটা। সেই দুইটা কি কি? সেই দুইটা হচ্ছে, 1 নম্বর, একটা হচ্ছে গেট সিএইচ, এটা প্রোগ্রাম বন্ধ করার জন্য প্রয়োজন হয়, গেট সিএইচ। আরেকটা হচ্ছে সিএলআর, এসসিআর। সিএলআর হচ্ছে ক্লিয়ার, এসসিআর হচ্ছে স্ক্রিন, ক্লিয়ার স্ক্রিন। এগুলো দেখা যায় না, বুঝছো? মানে এই বা কনিয়তে যা যা আছে এগুলো ইনভিজিবল, চোখে দেখা যায় না। আচ্ছা, আর এই ম্যাথমেটিক্সে যেগুলো আছে, আমাদের ম্যাথমেটিক্যাল যা কিছু আছে সবকিছুর জন্য, যেমন ধরো এটাতে আমি যদি দেখাই, ধরো স্কোয়ার রুট, SQRT, স্কোয়ার রুট। ফাইন। তুমি ধরো করতেছো হচ্ছে কস থেটা, কস থেটা আসছে, এটা দিবা। ধরো সাইন থেটা, সাইন থেটা দিবা। এমন, মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের জন্য যা যা দরকার। তবে তোমার সব থেকে বেশি প্রয়োজন হবে হচ্ছে এখানে স্কোয়ার রুট। ঠিক আছে, এই স্কোয়ার রুট তোমার সব থেকে বেশি প্রয়োজন হবে, দেখবা যে বিভিন্ন ফর্মুলাতে স্কোয়ার রুটের ব্যাপারটা বলা আছে। বাকিগুলা মোটামুটি কমই লাগে, সাইন কজ এগুলো তোমাদের খুব বেশি লাগবেও না। তাহলে কি এখন বুঝতে পারছো হেডার প্রোগ্রাম কোনগুলা? এই যে কিছু ফাংশন দেওয়া, এটা অবশ্যই লাগবে, মাস্ট। কিসের জন্য? এগুলো হচ্ছে stdio ডট এইচ এর। ফাইন। আচ্ছা, কঠিনই লাগলো, আগে করি নাই, এইগুলা সহজগুলো করছি শুধু। আচ্ছা, কঠিন লাগলো মেহেদী হাসান টুকু, তোমার কাছে কোনগুলা কঠিন লাগছে? সবকিছু সহজ, তুমি ধীরে সুস্থে শেখার চেষ্টা করো, এটা হচ্ছে বেসিক কিছু বিষয়। আচ্ছা, মানে এগুলো তোমার লাগবে, মানে হচ্ছে এই এই বিষয়গুলো, তারপর হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ অপারেটর, অপারেটর কোনগুলো, এই অপারেটর তোমাকে চিনতে হবে। ঠিক আছে, এই অপারেটর তোমাকে চিনতে হবে, যদি অপারেটর না চেনো তাহলে তুমি হচ্ছে পরীক্ষাতে উত্তরই করতে পারবা না, কারণ তুমি কি বসাবা কি লিখবা এটাই তো বুঝতে পারবা না, তাই না? আচ্ছা, এখন তোমাদের হচ্ছে কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো শিখতে হবে। কিওয়ার্ড কোনগুলো, মানে অপারেটরের মধ্যে আমি এগুলো শেখাই দিই। দেখো INT, এটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ঠিক আছে। তারপর ফ্লোট, ফ্লোট হচ্ছে ভগ্নাংশ, মানে যেগুলা পূর্ণ সংখ্যা না।
তারপর CHAR, চার, এটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি? যে কোনো একটা বর্ণ, তাই না? একটা বর্ণকে হচ্ছে ক্যারেক্টার বলে। এটা জাস্ট ক্যারেক্টারই বলা হয়, এটা কোনো বাংলা টাংলা কিছু বলা হয় না এখানে। ক্যারেক্টার মানে এই তিনটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এখন এই ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এইগুলো তো একটা হচ্ছে ডাটা টাইপ, একটা ডাটা ফরম্যাট, তাই না? ডেটা টাইপ, ডেটা ফরম্যাট, সেটা কিভাবে লিখতে হয় দেখো। এইটারই আমি যদি এখানে দেখাই, এটা হচ্ছে ডেটা টাইপ, এটা হচ্ছে ডেটা ফরম্যাট। এখন বলবা ডেটা টাইপ কি, ডেটা ফরম্যাট কি? ঠিক আছে, ডেটা টাইপ হচ্ছে যেটা দিয়ে আমরা এমনিতে অ্যালগরিদম লিখি বা ফ্লোচার্ট লিখি। আর ডেটা ফরম্যাট হচ্ছে মানে যেটা ফরম্যাট আকারে সি প্রোগ্রামে লেখা হয় সেটা। যেমন এই যে ইন্টিজারকে, ইন্টিজারের ডেটা ফরম্যাট হচ্ছে প্রথমে একটা এভাবে পার্সেন্ট দিবা, দিয়ে ডি। আবার ইন্টিজারকে পার্সেন্ট আইও লেখা যায়, হ্যাঁ, বাট পার্সেন্ট ডিটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি। ফ্লোট যেটা আছে, ফ্লোটের ডেটা ফরম্যাট হচ্ছে পার্সেন্ট এফ। ক্যারেক্টার, CHAR, এটা ডেটা ফরম্যাট হচ্ছে পার্সেন্ট সি। এখন বলবা যে এটা পার্সেন্ট সি ক্যারেক্টার, পার্সেন্ট এ ফ্লট, তাহলে এখানে কেন হচ্ছে পার্সেন্ট ডি লিখবো আমরা ইন্টিজারের ক্ষেত্রে? মূলত ডি তে আমরা বুঝি ডেসিমেল সংখ্যা, ডেসিমেল নাম্বার। তো ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? ডেসিমেল সংখ্যা না? তো এই ডেসিমেল সংখ্যা মানে হচ্ছে পার্সেন্ট ডি। আর তুমি চাইলে পার্সেন্ট আই ইন্টিজার লিখতে পারো, বাট সব থেকে বেশি প্রিফার্ড হচ্ছে পার্সেন্ট ডি। আমরা যখন ইয়া করব, মানে এমনিতে স্বাভাবিক ফ্লোচার্ট যা কিছু করবো সবকিছু কিন্তু এভাবে লিখবো, হ্যাঁ, বাট ওইখানে গিয়ে আমরা মানে সি প্রোগ্রামেও এভাবে লিখবো। বাট আমরা যখন ফরম্যাটের মধ্যে বসাবো, যখন ফরম্যাটের মধ্যে বসাবো তখন আমরা জাস্ট এইভাবে লিখতে হবে, আর কোনোভাবে লেখা যাবে না। আচ্ছা, তো এইগুলা তোমাদের কি পরিচয় আছে এগুলার সাথে? বলো। স্ট্রিং কে এস দিয়ে প্রকাশ করা হয়, এটা কিন্তু বলেছি তোমাদেরকে, এটা তোমাদেরকে বলেছি। আচ্ছা, আরো কিছু অপারেটর নিয়ে তোমাদের জানতে হবে, বুঝতে হবে। যেমন দেখো, তোমাকে বলবে যে সমান কিনা, ধরো এ আর বি সমান, আমরা তো লিখি এ আর বি সমান, তাই না? বাট এখানে লিখতে হবে কি, এ আর বি সমান। কি বুঝতে পারছো? আমরা লিখি এ বি নট সমান, এখানে লিখতে হবে এ বি নট সমান। মানে আগে তোমাকে কি করতে হবে, একটা বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে, তারপর সমান দিতে হবে। এখানে এ নট সমান বি, আর এখানে এ বিস্ময়সূচক চিহ্ন সমান বি। মানে এভাবে তুমি মনে রাখতে পারো, এ অবাক হয়ে গেছে, ওমা আমি তো বি এর সমান না, এই কারণে এখানে একটা জিজ্ঞাসা বিশেষক চিহ্ন, তারপর সমান, তারপর বি। মানে এভাবে কোনো সমান কাটা যায় না, মানে ডেটা ফরম্যাটে। এটা ডেটা টাইপ, হ্যাঁ, আর এটা হচ্ছে ফরম্যাট। আচ্ছা, তারপর এ ইজ গ্রেটার দ্যান বি, এগুলো ঠিক থাকবে। এ ইজ লেস দ্যান বি, এটাও ঠিক থাকবে। তারপর এ ইজ গ্রেটার ইকুয়াল বি, এটা একটু চেঞ্জ হবে। এটা হবে কি, এমন, এ লেস ইকুয়াল বি, লেস অর ইকুয়াল, তখন তুমি করবা কি, বি। কি বুঝতে পারছো এটা? এই অপারেটর গুলো বুঝতে পারছো? এখন আবার তিন ধরনের গেট শিখছি না আমরা? একটা কি অ্যান্ড গেট, একটা অর গেট, একটা নট গেট। আচ্ছা, অর গেট কি, যোগের না? এইখানে যোগ হচ্ছে, সরি আমি ভুল লিখলাম এটা। এইখানে এই অর বোঝাতে গেলে দুইটা দাগ দিতে হবে প্যারালাল, ঠিক আছে? এটা হচ্ছে যোগ। যদি অ্যান্ড বসাতে হয়, তোমাকে কি করতে হবে, দুইটা অ্যান্ড চিহ্ন দিতে হবে। মানে এইখানে একটা অ্যান্ড চিহ্ন দিলে হবে না। আচ্ছা, ক্লাস কি লং মনে হচ্ছে খুব বেশি? তোমাদের পড়ালেখার ডিস্টার্ব হচ্ছে না তো? এটা একটু ক্লিয়ার করো, এটা একটু ক্লিয়ার করো যে তোমাদের লেখাপড়ার কোনো সমস্যা হচ্ছে কি, মানে দেরি হয়ে যাচ্ছে কিনা। আর নট গেট যেটা, সেটা জাস্ট এই যে এটা, নট সমান। বুঝতে পারছো? আচ্ছা, আরো কিছু অপারেটর আছে। সেই অপারেটর হচ্ছে, একটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর, দেখো এই কথাগুলো আমি স্লাইডে লিখে দিতে পারতাম, মানে আগে স্লাইডে লেখা থাকতো আমি জাস্ট পড়তাম, এটা তোমাদের জীবনে মনে থাকতো না। কারণ ম্যাথমেটিক্যাল বিষয় সবসময় লিখতে হয়। ম্যাথমেটিক্যাল আগে লেখা আছে দেখলাম, তাহলে তুমি বই দেখেই পারতা। ঠিক আছে, বই দেখে কি মাথা মাথা ঘুরে না এই চ্যাপ্টার দেখে? অনেকেরই মাথা ঘুরে, যারা পারো না। যারা পারো তারা ভালো স্টুডেন্ট আমি জানি। আচ্ছা, তো কেন মাথা ঘুরে? কারণ ওটা কিভাবে যে লেখা হলো এটা তোমার সামনে লেখা হয়নি, যে কারণে এই একসাথে দেখে মাথা ঘুরায়। তো আমি যদি স্লাইডে সবকিছু একসাথে লিখে রেখে দিতাম, তো কোনটা কিসের মধ্যে, মানে এই যে এই জায়গা দেখে মাথাটা ঘুরাইতে, আরে কোনটা কি কিছু বোঝা যাচ্ছে না এমন। তো এই কারণে আমি লিখতেছি। আচ্ছা, ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে মানে ধরো ধীরে ধীরে বাড়তেছে, ধরো ওয়ান আছে, ওয়ান থেকে টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স এমন হচ্ছে।
তার মানে এটা লেখা হয় হচ্ছে প্লাস প্লাস এ, মানে এ ধরো একটা সংখ্যা প্লাস প্লাস এ মানে এক এক করে বাড়বে। অথবা লেখা যায় কিভাবে, এ প্লাস প্লাস, বাট আমরা সচরাচর হচ্ছে এইটাই লিখি। আরেকটা হচ্ছে কি, ডিক্রিমেন্ট অপারেটর। ডিক্রিমেন্ট অপারেটর। আচ্ছা, ডিক্রিমেন্ট অপারেটরটা কি? ডিক্রিমেন্ট হচ্ছে নেগেটিভ হবে, তার মানে মাইনাস মাইনাস এ অথবা এ মাইনাস মাইনাস, এভাবে। ঠিক আছে। আচ্ছা, আজকে ক্লাস লং হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। আমরা হচ্ছে আজকে সি প্রোগ্রাম, যেহেতু নেক্সট ক্লাসেরই একটা সি প্রোগ্রাম শেখাতে চাইছিলাম, দরকার নেই, কারণ একটা শেখাতে প্রায় 20 মিনিট চলে যাবে, প্রথমটা শেখাতে টাইম লাগে। তো প্রায় 2 ঘন্টা ক্লাস হয়ে যাবে, দরকার নেই, তোমাদের লেখাপড়াটা ইম্পর্টেন্ট। সি প্রোগ্রাম যেহেতু নেক্সট ক্লাসেরই টপিক, আমরা নেক্সট ক্লাসেই পড়বো সি প্রোগ্রাম। বাট এইগুলা হচ্ছে এলিমেন্ট, বুঝছো? এইগুলা না জানলে সি প্রোগ্রাম কিচ্ছু পারবা না। এইগুলা বাসায় পড়তে হবে, এগুলা বাসায় পড়তে হবে, দেখতে হবে। ঠিক আছে। তাহলে দেখো, আমাদের 9টা জিনিস শেখার কথা, আমরা 4টা জিনিস শিখে গেছি। ঠিক আছে। আর কালকে যেহেতু এই দুইটারই সি প্রোগ্রাম করব, মানে আরো 2টা জিনিস শিখবো, তাহলে কয়টা জিনিস শেখা হচ্ছে? 6টা। 2 দিনে শিখবো 6টা। আর একটা যে লাস্ট ক্লাস, সেই দিনে শিখবো বাকি 3টা, কারণ ওই দিন লুপ শেষ করে দিব। ঠিক আছে। লুপের ফ্লোচার্ট দেখবো, লুপের অ্যালগরিদম দেখবো, লুপের সি প্রোগ্রাম দেখবো, 3টা। তাহলে আজকে 4টা, কালকে 2টা, পরশু 3টা। শেষ হয়ে গেছে না আমাদের এই চ্যাপ্টার? কঠিন কিছু? কঠিন কিচ্ছু না। এই চ্যাপ্টার তাহলে যারা কঠিন ভাবো, তারা আসলে ঠিকঠাক লেখাপড়াটা করনি। এটা তোমার অপরাধ না, লেখাপড়া না করা অপরাধ না, এখন শেখো, এখনো সময় আছে। ওকে। কারো কোনো কোশ্চেন থাকলে করো। অহনা আমিন হ্যান্ড রেজ করেছো, দাঁড়াও, তোমাকে আমি অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করার সুযোগ দিব। কোথায়, কোথায় হ্যান্ড রেজ করেছো? আচ্ছা, হ্যাঁ বলো। অহনা আমিন। আচ্ছা, তুমি কোনো ফটো দিচ্ছ? হুম। স্যার এই কোয়েশ্চেনটা একটু প্রবলেম ছিল। আচ্ছা দাঁড়াও, কি বলছে, কত নম্বর, 66 নম্বর? জি স্যার। আচ্ছা, এখানে বলতেছে এক্স সমান 10, ওয়াই সমান x × 5, ওয়াই মোট 3, উদ্দীপকে লিখিত ওয়াই চলকের সর্বশেষ মান কত? আচ্ছা, আহ, এখানে ওয়াই বলতেছে x × 5। আচ্ছা, এখানে ওয়াই এর একটা মান দিছে, দিয়ে এক্স এর মান বসাইছে হয়েছে 50। 50 মোট করছে 3 দিয়ে। আচ্ছা, মানে এখানে সর্বশেষ মান বলতে বোঝাচ্ছে কি, যে তুমি এখানে মোড মানে কি, ভাগ না? 50কে তুমি 3 দিয়ে ভাগ করো, মানে আমাদের এখানে দেখো কোনো ভাগশেষ শূন্য হচ্ছে না। 50কে 3 দিয়ে ভাগ করলে কোনো অবস্থাতেই এটা নিঃশেষে বিভাজ্য হয় না। তার মানে আমাদের সর্বোচ্চ 16 বার ভাগ করা যায়। 16 বার ভাগ করলে হয় 48, তাহলে ভাগশেষ কত থাকে, 2 না? তার মানে সর্বশেষ এর মান হচ্ছে 2, মানে এটা নিঃশেষে বিভাজ্য হলে সর্বশেষ মান হতো 0। আর নিঃশেষে বিভাজ্য হচ্ছে না বলে এর মান হচ্ছে, সর্বশেষ মান হচ্ছে 2। বুঝতে পারছো? অহনা বুঝতে পারছো? অনাথ তাসনিম, আমি তোমাকে শুনতে পারছি না, তুমি যদি বুঝতে পারো তাহলে এখানে লেখো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অনাথ তাসনিম বুঝতে পেরেছো। অনাথ তাসনিম না, সরি, অহনা আমিন, আমি ভুল বললাম। তাহলে তোমার জিজ্ঞাসা যদি শেষ হয়ে যায়, তাহলে তুমি হ্যান্ড নামাই ফেলতে পারো, আর কারো জিজ্ঞাসা থাকলে হ্যান্ড রাইজ করতে পারো। আর যদি আর কারো কোনো জিজ্ঞাসা না থাকে, ক্লাস শেষ করে দিব। ওকে। কারো কোনো জিজ্ঞাসা নাই, তাহলে ক্লাস এখানে শেষ করছি। কালকে 2টা ক্লাস হবে আইসিটির, ইনশাল্লাহ। আহ কালকে 2টা ক্লাস হইলেই আইসিটি শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।